তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া বাইরে পা রাখার? তোকে কে কি বলছে তুই সবকিছু আমাকে বলার দরকার ছিল, কারণ আমি তোর পর। তোর সকল ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোকে কি অন্য কেউ বিয়ে করেছে যে তুই তাদের কথা শুনবি? একটা চাকরি খুব দরকার। শুনলাম এমআরআই কোম্পানিতে ইন্টারভিউ চলছে। আজই শেষ তারিখ। দেরি না করে সকাল ৮টায় চলে গেলাম ইন্টারভিউ দিতে। ওয়েটিং রুমে অনেকক্ষণ বসে থাকার পর আমার ডাক পড়ল। মিস ফারিয়া, প্রভাকে। জি, আমি। আপনাকে স্যার ডাকে, চলুন আমার সাথে। জি, চলুন। কেবিনে গিয়ে দেখি ম্যানেজার একটা স্টাফের সাথে কথা বলছে অন্য পাশ ফিরে। আমি গিয়ে বললাম, মে আই কামিং স্যার? ইয়েস। বলে দরজার দিকে তাকালেন। চিরচেনা মুখ দেখে আমি থমকে গেলাম। এ তো আর কেউ নয়, ফারহান, আমার প্রাক্তন, যাকে আমি এখনো ভালোবাসি। কিন্তু আর কিছু ভাবার আগেই ফারহান বলে উঠল, প্লিজ বসুন মিস ফারিয়া। স্যার, জবটা আমার খুব দরকার। সিভি সহ সব কাগজ জমা দিন, আপনাকে পরে জানানো হবে। আমি কিছু বলতে যাব, তখনই দেখি একটা মেয়ে ফারহানের কেবিনে এসে, হাই ফারহান, হাউ আর ইউ বলে হাক করলো। ওয়েল নিশু, ইউ লুক সো প্রিটি। থ্যাঙ্কস ফারহাদ, ইউ লুক অলসো হ্যান্ডসাম। এদের এসব লুতুপুতু আমার মোটেও ভালো লাগছে না। হয়তো ওর প্রেমিকা বা বউ হবে, তাই বলে এমন করতে হবে? হে, ঢং। হুঁ, মনে মনে বলছি। নিশু আমার দিকে তাকিয়ে, এটা কি ফারহান? জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। ও, এখনো শেষ হয়নি? শেষ। মিস ফারিয়া, আপনি এখনো বসে আছেন কেন? কিছু বলবেন? না, আসলে কিছু না বলে উঠে আবার পিছনে ফিরে, ফারহান, একটা কথা বলবো, এটা কি তোমার প্রেমিকা নাকি বউ? এই মেয়ে, তুমি ফারহানের নাম ধরে ডাকছো কেন? আর ফারহান, ও তোমার নাম জানে কি করে? আজই তো আসলো ইন্টারভিউ দিতে, তুমি ওকে চেনো? না নিশু, আমি ওকে কিভাবে চিনবো? আজই দেখলাম। সরি বলি বেরিয়ে গেলাম কেবিন থেকে। নিশু, যাও, এই ফাইলগুলো ঠিক আছে কিনা গিয়ে দেখো। ইয়া শিওর। কফিল, কফিল, এদিকে এসো। জি স্যার। একটু আগে যে মেয়েটা আসলো তার সম্পূর্ণ ডিটেলস আমার চাই, আর তার জবটা কনফার্ম করো। লেটস গো। ইয়েস স্যার। 2 ঘন্টা পর। স্যার আসবো? কাম। স্যার, মেয়েটার নাম ফারিহা প্রভা, বিয়ে হয়নি, একটা হোস্টেলে থেকে পড়ালেখা করে। আর এনাফ, থ্যাঙ্কস, যেতে পারো। জি স্যার। মিস ফারিয়া, তোমাকে খুব বেশি ভালোবাসতাম। কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? আমার কি টাকা কম ছিল, নাকি আমার ভালোবাসা কমতে ছিল? এখন তুমি নিজে আমার কাছে আবার ফিরে আসবে মিস ফারিয়া। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অন্যদিকে ফারহানের কথা শুনে খুব কষ্ট হলো। সে আমাকে চিনে না, ঘৃণায় হয়তো আমার চেহারাও ভুলে গেছে। আমি তাকে বেঈমানের পরিচয় দিয়েছি, কিন্তু আমার যে কিছু করার ছিল না। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সন্ধ্যায় ফোন রিং বেজেই যাচ্ছে। একটু পর রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি কি মিস ফারিহা প্রভা বলছেন? জি। কংগ্রাচুলেশনস, এমআরআই কোম্পানিতে আপনার জব কনফার্ম। ফারহান স্যারের বিয়ে আপনি। থ্যাংক ইউ। কবে থেকে জয়েন করতে হবে? কাল থেকেই জয়েন করতে হবে। আপনি কাল সকাল 8টায় অফিসে উপস্থিত থাকবেন। বাই। জি, ঠিক আছে। জবটা পেয়ে খুব আনন্দ লাগছে, কিন্তু ফারহানকে প্রতিদিন দেখলে তো তার মায়ে পড়ে যাব। জবটা ছেড়ে দেওয়া পসিবল না। আচ্ছা, ফারহান কি তার বউকে খুব ভালোবাসে? আমাকে কি সত্যি ভুলে গেছে, নাকি নতুন করে আর আমাদের মাঝে কোনো সম্পর্ক তৈরি করতে চায় না? সত্যটা বলে যদি ওর কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবে তো? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকাল 7:30টায়। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করেই একটা শাড়ি পরে বের হলাম। রাস্তায় জ্যাম পড়ায় 10 মিনিট লেট হয়ে গেছে। উফ, আজকে প্রথম দিনই মনে হচ্ছে জব চলে যাবে। ভাবতে ভাবতে অফিসে চলে এলাম। অফিসে ঢোকার সাথে সাথে একটা লোক এসে বলে, হাই, আমি কফিল। তুমি ফারিয়া, রাইট? হুম। এত লেট করে আসছো কেন? আসো, স্যার তোমাকে ডাকে ভিতরে। চলুন বলে কফিলের পিছনে যেতে লাগলাম। খুব ভয় করছে, যদি জবটা চলে যায়। কেবিনে গিয়ে কফিল বলল, আসবো স্যার? ইয়েস, কাম। ল্যাপটপে কাজ করতে করতে বলল, স্যার, মিস ফারিয়া আসছেন। প্রথম দিনেই 10 মিনিট লেট, বাকি দিনগুলো তো পড়ে আছে। এভাবে চললে জব করা যাবে না মিস ফারিয়া। কফিল, তুমি যাও এখন।
জি স্যার। মিস ফারিয়া, বসুন আপনি। জি স্যার, থ্যাঙ্কস। নিশু কিছু না বলে ফারহানের কেবিনে ঢুকে বলল, গুড মর্নিং ফারহান। মর্নিং নিশু। ফারহান, ওর কি জব কনফার্ম হয়ে গেছে? নিশু, ও আজ থেকে আমার বিয়ে। হোয়াট ফারহান, তাহলে আমি কি? আমার পোস্ট আমি ছেড়ে দিব না, তুমি ওকে অন্য জায়গায় পোস্ট করো। বসকে? আমি না তুমি? আমি যা বলছি শুনেছো না? নাও গো। নিশু রেগে চলে গেল কেবিন থেকে। মিস ফারিয়া, ফাইলগুলো কমপ্লিট করে দিন। জি স্যার বলে ফাইল দিয়ে উঠে কেবিন থেকে বের হব, তখনই আপনাকে আমি কোথাও যেতে বলেছি? আমার সামনে বসে সব ফাইল চেক করুন। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, এখানে বসেই কাজ করুন, ওকে? আজ 1 বছর পর তোমায় এত কাছে পেলাম, দূরে দূরে থাকতে দেই কি করে মাই চান। মনে মনে আমি ফাইলগুলো দেখছিলাম, তখন দেখি তেলাপোকাটা মনের সুখে ফোন টিপছে আর মুসকি মুসকি হাসছে, মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দেখছে। মনে হয় মোবাইলে কোনো মাইয়ার লগে ইটিস পিটিস করে। শালা বান্দর, আমি যে অসম্পূর্ণতায় ভুগছি, তোমার কাছে থাকাটা পসিবল ছিল না আমার, এসব ভাবছি আর তার মায়াভরা চোখের দিকে তাকিয়ে আছি। তখনই ফারহান বলে উঠল, আমি এতটা সুন্দর না যে আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে। সুন্দর হলে কেউ আমাকে ছেড়ে চলে যেত না। ফারহান বিশ্বাস করো, বেঈমানকে বিশ্বাস করা যায় না। যারা টাকাকে ভালোবাসে, অন্যের অনুভূতির কোনো মূল্য দেয় না। সত্যি বলতে আমি আর কিছু বললাম না। আমার জন্য কফি নিয়ে আসুন। আমি কেন কফি আনতে যাব? কারণ আপনি আমার বিয়ে, আমি যা বলবো তা শুনতে হবে। গো। ওকে বলে বিরক্তি নিয়ে কেবিন থেকে বের হতে একটা লোকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। সাথে সাথে লোকটাকে ইতর, বিলাই, গাধা, প্লাস্টিক, চোখে দেখে না, উগান্ডা থেকে আমদানি হয়েছে মনে হয় বলেই উঠতে যাব, তখনই লোকটা হাত বাড়িয়ে দিল। আমি তার হাত ধরে উঠব, তখনই ফারহান এসে আমার হাত ধরে উঠিয়ে দিল আর বলল, আমি টাকা ছাড়া আমার কেবিন আসবেন না, ওকে? আর লোকটা আমার দিকে কেমন লোলুপ চোখে তাকিয়ে বলে উঠল, হাউ সুইট। ও সুইট না মেরা শেখ, ওর নাম ফারিয়া প্রভা, আমার বিয়ে। বাট ওকে তো আগে দেখিনি। আমার নিউ বিয়ে, চলুন ভিতরে। আর মিস ফারিয়া, আপনাকে কাজ দিয়েছে, এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে বলিনি, নিচের কাজ করুন। গো। ওকে স্যার বলে লোকটার দিকে এগিয়ে যাই। সেটা দেখে ফারহান রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ফারহানকে রাগানোর জন্য লোকটার কাছে গিয়ে বললাম, হাই, আমি ফারিয়া প্রভা। হ্যালো, আমি মীরা শেখ। ধাক্কা দেওয়ার জন্য আই এম সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে। সেখানে গিয়ে মিরাজ ব্যাটাকে বিড়বিড় করে গালি দিচ্ছিলাম। শালা উগন্ডা, চোখে দেখে না, মেয়েদের গায়ের উপর পড়ে লুচুকো থাকার। আসছে আবার সরি বলতে। আই এম তলি, আমি দেখতে পাইনি। তখনই পেছন থেকে কে যেন বলে উঠল, বাহ, একদিনে তো ভালোই হাত করে নিয়েছো ফারহানকে। কথাটা শুনে পেছন ফিরে দেখি নিশু পেত্তিটা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার রাগ উঠে গেল। ও আপনি কি করছেন এখানে? তাকে তোমাকে বলতে হবে নাকি? বলতেই হবে। এমনি একদিন হলো অফিসে জয়েন করেছো, তোমাকে কেন আমি কৈফিয়ত দিতে যাব? তুমি জানো আমি কে? আমি ফারহাদের বিয়ে। কি বললেন বিয়ে? সেটা তো ছিলেন। আজ থেকে আমি ফারহানের বিয়ে। আর অফিস টাইমে কাজ ফেলে এদিক সেদিকে ঘোরাফেরা করছেন কেন? যান নিজের কাজ করুন। তোমার চাকরি তো কেড়ে নিবই আমি, আর তোমাকেও দেখে নেব। আমার কাছে এসে মুখের উপর আঙ্গুল তুলে, আঙ্গুল নামিয়ে কথা বলুন মিস নিশু, তরফে ময়দা পেত্তি। এমএ কি বললে তুমি? তোমাকে তো আমি। আর আমি ওর হিংসা দেখে মিটিমিটি হাসতে লাগলাম। 1 ঘন্টা পর ফারহানের কেবিনের দিকে যেতে দেখি মিরাজ শেখ ফোনে কথা বলতে বলতে কেবিন থেকে বের হচ্ছে। আমি কিছু না বলে চলে যেতে নিলে আমার হাত ধরে টান দেয়, আর আমি সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলে উঠলাম, এটা কোন ধরনের অসভ্যতামি? কুল বেবি, এত রেগে যাওয়ার কি আছে? তোমার মতন এত সফট মেয়েকে যে কেউ ছুঁইতে চাইবে, আর তোমার কোমর তো সে অনেক। বলে আমার কোমরে হাত দিয়ে দিল, আর আমি সাথে সাথে একটা থাপ্পড় মারলাম। হোয়াট দ্য হেল, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? বলে আমাকে থাপ্পড় মারতে আসলে কে যেন হাতটা ধরে ফেলে। তাকিয়ে দেখি ফারহান। কি হয়েছে মিস্টার মিরাজ শেখ, ওর গায়ে হাত তুলছেন কেন? তুমি জানো ফারহান, ওই 2 টাকার মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে। ও সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? কি হয়েছে মিস ফারিয়া, ওনাকে থাপ্পড় মেরেছেন কেন? স্যার, উনি আমার শরীরে
আর কিছু বলার আগে নিশু পেতনিটা এসে বলে, আরে ফারহান, এইসব 2 টাকার মেয়ে আর কি পারে? মিজান শেখ যাচ্ছিলেন, মিস ফারিয়া এসেই ওনার সাথে নিজের ইচ্ছায় ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়, আর মিজান শেখ উঠিয়ে দিতেই ওনাকে থাপ্পড় মারে। জানো না, এসব মেয়ে টাকাওয়ালা ছেলে দেখলেই তো নিজের ইচ্ছায় গায়ে পড়ে। ছোট লোক কোথাকার। বলে মুখ বাঁকা করে ফেলে। ফারহান নিশুর কথা শোনার পরপরই আমাকে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে ভাবছি, মানুষ কিভাবে এত মিথ্যা বলতে পারে? ফারহানের তো আমার কথাটা একবার শোনার দরকার ছিল। চোখের পানি চিকচিক করছে। তা দেখে নিশু বলে, এসব ন্যাকা কান্না করো না তো, তোমাদের মতো মেয়েদের চেনা আছে। ঢং। মেয়েটা শেখ, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে এনেছি। সরি, কিছু মনে করবেন না। ইটস ওকে। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসে। বলে ফারহান আর মীরা শেখ চলে গেল। আমি বোকার মতো তখনও দাঁড়িয়ে আছি। কি দেখে কি হয়ে গেল? অফিসের সব স্টাফ আমার দিকে তাকিয়ে আছে। আর নিশু আমার কাছে এসে বলে, তোমাকে বলেছিলাম না তোমার চাকরি আমি কেড়ে নেব। সবে তো শুরু। ফারহানকে হাত করা এতটাও সহজ না মিস ফারিয়া। বলে শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, এখানে কি সিনেমা চলছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? যাও, নিজের কাজে যাও। সবাই চলে গেল, সাথে নিশিও। আমি দৌড়ে আমার ওয়াশরুমে গিয়ে কান্না করতে লাগলাম। কেন আমার কথা একবার শুনলে না ফারহান? একবার তো আমাকে জিজ্ঞাসা করে জানতে পারতে। এসব ভাবছি আর কান্না করছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কেবিনের দিকে যেতেই একটা মেয়ে বলে উঠল, হাই, আমি তিশা। হ্যালো, আমি ফারিয়া। তুমি স্যারের নতুন পিএ, তাই না? হুম। তুমি মন খারাপ করো না এই নিশু পত্নীর কথা শুনে। আমি জানি নিশু মিথ্যা বলছে, আর মিরাজ শেখ লোকটা খুব বাজে, মেয়েদের শরীরে হাত দেয় শুধু। আর নিশু তোমাকে অপমান করার জন্যই ওইসব মিথ্যা কথা বলেছে। আমি সব দেখেছি। আমার কোনো দোষ ছিল না, সত্যি। বলে আবার কান্না করে দিলাম। আরে আরে, কান্না করছো কেন? ওই নিশুটা এমনই, মানুষকে অপমান করে শুধু। আর তুমি এখন স্যারের পিয়ে না, এখন নিশু হিংসায় জ্বলে পড়ে মরবে, শুধু তোমার উপর প্রতিশোধ নিতে চাইবে। সাবধানে থেকো তুমি। আর শোনো, আজ থেকে চাইলে তুমি আমার সাথে সব শেয়ার করতে পারো, বন্ধু ভেবে। বলে আমার চোখের পানি মুছে দিল। ওকে, আমি নিশুর এই অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বো, মনে মনে ভাবছি। এখন চলো যাওয়া যাক। নিশু আবার এখানে একসাথে দেখলে গন্ডগোল পাকিয়ে দেবে। আর একদম কান্না করবে না, তুমি খুব মিষ্টি দেখতে, কান্না করলে ভূতের মতো লাগে। বলে হেসে দিল। আমিও হেসে দিলাম। আমি আর তিশা দুজনে একসাথে দুপুরে খাবার খেলাম। সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার পর দুজনে একসাথে বের হলাম। আমি হোস্টেলে চলে গেলাম, আর তিশা ওর বাসায় চলে গেল। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটং শুনে। ঘুম ঘুম চোখে ফোনে হাত দিয়ে দেখি তিশা কল দিয়েছে। কল রিসিভ করে হ্যালো বললাম। হ্যালো। মহারানী কি এখনো ঘুমাচ্ছেন? কয়টা বাজে? মহারানী, আপনি টাইম দেখেন তো কয়টা বাজে? আরে তিশু, এখন তো মাত্র 7:30 বাজে। আপনি 10 মিনিটে রেডি হয়ে নিচে আসুন, আমি নিচে আছি। নিচে আছো মানে? কোথায় নিচে? তোমার রুমের নিচে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে নাস্তা করে অফিসে যাব। ওকে, আমি আসতেছি। আমি ফ্রেশ হয়ে গোলাপি রঙের একটা শাড়ি পরে বের হলাম। নিচে গিয়ে দেখি তিশা ফোনে কাকে যেন বলছে। দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। প্লিজ আর কখনো কল দিবা না। আমাকে দেখে ভ্যাবাচেকা খেয়ে কল কেটে দিল আর বলল, আরে তুমি চলে এসেছো? কার সাথে কথা বলা হচ্ছে শুনি? আরে তেমন কিছু না, বলবো তোমাকে। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তোমাকেও কি কম সুন্দর লাগছে নাকি তিশু রানী? চলো যাওয়া যাক। দুজনে অফিসে গিয়ে নাস্তা করলাম একসাথে। অনেকক্ষণ পর ফারহান আসলো। অফিসে সবাই দাঁড়িয়ে শুভ সকাল জানালো। আমি তো দেখেই ফিদা। খোঁচা খোঁচা দাড়ি, ব্ল্যাক কালার সানগ্লাস, ব্ল্যাক শার্ট। উফ, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো। কিন্তু আমি ক্রাশ খেলেও লাভ নেই। অনেকক্ষণ পর ফারহান আমাকে তার কেবিনে ডাকলো। আমি গিয়ে, মে আই কামিং স্যার? ইয়েস মিস ফারিয়া, কাম। স্যার, আমাকে ডেকেছিলেন? জি মিস ফারিয়া, একটা প্রজেক্টের জন্য কিছু ফাইল রেডি করে দিতে হবে খুব তাড়াতাড়ি, আজকের মধ্যে। আমার সামনে কিছু ফাইল রেখে? কিন্তু স্যার, আমি একা আজকের মধ্যে কিভাবে রেডি করব? আমিও হেল্প করব।
একসাথে বসে ফাইলগুলো রেডি করতে হবে, নাহলে ডিলটা আমাদের হাতছাড়া হয়ে যাবে আর মিরাজ শেখের হাতে চলে যাবে আর অনেক টাকা লস হয়ে যাবে। তাহলে স্যার আমি নিজেই রেডি করে দিব, আপনি বিশ্বাস করতে পারেন। বিশ্বাস? তাও আবার আপনাকে মিস ফারিয়া? বেঈমানকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না। আমি কিসের উপর আস্থা রেখে আপনাকে বিশ্বাস করব? বলা তো যায় না। এখানে আমার ডিলটা নষ্ট করে মিরাজ শেখের সাথে আলাপ জমাবেন। বাই দ্য ওয়ে, এখন আসতে পারেন, পরে ডেকে নেব আপনাকে। আমি ফাইলগুলো নিয়ে ফারহানের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে গেলাম, আর তখনই নিশু আসলো আমার কেবিনে। আচ্ছা, তো তোমার সাথে ফারহানের কি আগে কোনো সম্পর্ক ছিল? তোমরা কি দুজনে আগে থেকেই চেনো? আমাকে বলা ছাড়া আমার কেবিনে কি করছেন, আর আমাদের মাঝে কি আছে না আছে আপনার না জানলেও চলবে, ওকে? স্যার তো তোমাকে একটু বিশ্বাস করে না। তাছাড়া তোমার মতো মেয়েদের কাজ না এই ফাইলগুলো রেডি করা। তার চেয়ে বরং বিয়ের জায়গাটা ছেড়ে দাও, আমি সব দিক করে দিচ্ছি। স্যার আজকে কাজটা দিয়েছে, আমি নিজেই করতে পারবো, তোমার কোনো দরকার নেই। শাকচুন্নি? কি? তুমি আমাকে শাকচুন্নি বললা? খ্যাত। আপনি যেতে পারেন প্লিজ, না হয় স্যারকে ডাকতে বাধ্য হব। তোমাকে আমি সফল হতে দেব না, তোমাকে সবার সামনে অপমান করব। এই ফাইলের জন্য ফারিয়া তুমি চিন্তাও করতে পারবে না। বলে আমার কেবিন থেকে বের হতে কলার খোসায় পা দিয়ে ঠাস পড়ে যায়। নিশু পড়ে যাওয়ায় অফিসের সব স্টাফ হেসে দিল, আর বেচারি নিশু কান্না কণ্ঠে রেগে বলে, হোয়াট দ্য হেল, এখানে কলার খোসা কে ফেলেছে? তখনই তিশা বলে ওঠে, আরে নিশু, তুমি কলার খোসা কোথায় পেলে? তুমি এত টাইট জামা পরো আর হিল জুতো পরো তো, তাই পরে গেলা। আমার দিকে তাকিয়ে চোখ টিপে বুঝতে বাকি রইল না যে এটা তিশার কারসাজি। আমিও তিশার সাথে মিলে বলতে লাগলাম, আরে হ্যাঁ নিশু, তুমি কি এই বয়সে চোখে কম দেখো নাকি? এখানে কত পরিষ্কার দেখো। কই কলার খোসা কোথায় পেলে? কাল থেকে এসব পরে এসো না। তখনই ফারহান এসে বলে, কি হচ্ছে এখানে, সবাই দাঁড়িয়ে আছো কেন? আর নিশু, তুমি এখানে বসে আছো কেন? যাও কাজ করো। নিশু বলে উঠলো, ফারহান আমাকে ওঠাও না, আমি পড়ে গেছি, পায়ে ব্যথা পেয়েছি, তাই উঠতে পারছি না। ফারহান হাত দিয়ে উঠাতে যাবে, তখনই তিশা এসে বলে, স্যার আমি তুলে দিচ্ছি, বলেই এক টানে নিশুকে উঠিয়ে দিল। এই মেয়ে, তোমাকে উঠাতে বলেছি নাকি? আরে আমরা থাকতে স্যার কোনো কষ্ট করবে, আর তুমি তো দেখি ঠিকই আছো। বলার সাথে সাথে নিশু পায়ে হাত দিয়ে উফ, কি ব্যথা পায়ে। বলে পা ধরে ন্যাকা কান্না করতে লাগলো, আর বলল, ফারহান আমাকে কোলে করে একটু কেবিনে নিয়ে আসবে প্লিজ। ইয়া শিওর। বলে কোলে উঠাতে নিলেই আমি বললাম, স্যার আমি আর তিশা মিলে নিয়ে যাচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। বলে তিশা আর আমি নিশুকে নিয়ে কেবিনে যেতে নিলেই নিশু আমাদেরকে ছেড়ে একাই হাঁটতে লাগলো। আমি আর তিশা হেসে দিলাম, আর ফারহান বোকার মতো তাকিয়ে আছে নিশুর যাওয়ার দিকে। বুঝলে নিশু, কিছু মানুষ আছে শুধু মেয়ের ছোঁয়ার চেষ্টা করে, সুযোগ পেলে মেয়েদের কোলে নেওয়ার চেষ্টা থাকে। আরে আজব কেউ বলো না, আর তাকে কোলে নিতে হবে না। বলেই চলে যেতে নিলে ফারহান আমার হাত ধরে ফেলে আর বলে, কি বললে তুমি? আমি মেয়েদের ছোঁয়ার চেষ্টা করি আর কোলে নিয়ে, তাই না? আরে স্যার আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি আপনাকে কিছু বলেছি নাকি? দাঁড়াও দেখাচ্ছে। বলে ফারহান আমাকে কোলে নিয়ে নিল, আর আমি হাত পা ছোড়াছড়ি করে বলতে লাগলাম, স্যার সবাই দেখছে কি করছেন, প্লিজ আমাকে নামান, আমি পড়ে যাব। আমি তোমার মতো বিশ্বাসঘাতক নয় যে আমাকে বিশ্বাস করতে পারবে না, পড়বে না। এভাবেই থাকো, নয় ফেলে দেব। তোমার সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আমি অন্য মেয়েদের ছোঁয়ার চেষ্টা করি? হ্যাঁ স্যার আর বলবো না, প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি পড়ে যাব। আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি তোমার মতো বিশ্বাসঘাতক না। আমাকে নিয়ে কেবিনে ঢুকলো। আমি বিশ্বাসঘাতক? আপনি আপনার নিশুকে কোলে নিন। আমি কেন নিশুকে কোলে নিব? হো মা, নিশুকে আপনি দু চোখে হারান, আমার তো মনে হয় ভালোবাসেন, তো তাকেই তো কোলে নেবেন, তাই না? আমি আমার ভালোবাসাকে করে নিয়েছি। আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি। আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তোমার জন্য আমি কি করিনি, নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম, আর তুমি চলে গিয়েছিলে। একটা বছর আমি কেমন আছি, ভালো আছি কিনা সেটা জানার জন্য আমার খোঁজ নাওনি। তোমাকে ছাড়া এক একটা দিন আমার কেমন যে কেটেছিল সেটা শুধু আমি জানি। আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কেন এমন করে ফারিয়া? কান্না কণ্ঠে বলে উঠল,
আর আমাকে কোল থেকে নামিয়ে দিল। হুম, আমি তোমার ভালোবাসা ছিলাম, কিন্তু আমি এখন প্রাক্তন। হ্যাঁ মেয়ে, তুমি প্রাক্তন নও, তুমি আমার ভালোবাসা। কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। আর প্রাক্তন তো তাকেই বলে যাকে ভালোবেসে ভুলে থাকা যায়। আমি তো তোমাকে ভুলিনি, আমি তো তোমাকে খুব বেশি ভালোবেসেছিলাম। কেন ছেড়ে গেছিলে সেদিন? আমার চুলের মুঠি ধরে, ফারহান, আমি চাইনি আমার অসম্পূর্ণতা নিয়ে তোমার জীবনে আসতে। আমার কিছুই করা ছিল না। আর কিছু বলার আগে ফারহান আমার ঠোঁট তার ঠোঁট জোড়ায় দখল করে নিল, আর 2 মিনিট পর ছেড়ে দিল। আর আমার হাত ধরে টেনে আমাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। আর আমাকে টেনে নিয়ে গাড়িতে তুললো। আমি ভয়ে বললাম, স্যার, গাড়িতে কেন তুললেন আমাকে? ফারহান কিছু না বলে আমাকে সিট বেল্ট বেঁধে দিল। কিচ্ছু বলছে না সে, চোখ দুটো লাল হয়ে আছে। গম্ভীর ভাব নিয়ে গাড়ি চালাতে লাগলো। আমি অসহায় হয়ে জিজ্ঞাসা করলাম, স্যার, কোথায় যাচ্ছি আমরা? বলবেন প্লিজ। একটা কথাও বলবে না তুমি, না হলে খুব খারাপ হয়ে যাবে। স্যার, কালকের জন্য যে ফাইলগুলো রেডি করতে বলেছেন ওগুলোর কি হবে স্যার? ফারহান কিছু না বলে কাকে যেন কল দিল আর বলল, হ্যালো কফিল, মিস ফারিয়ার কেবিনে কিছু ফাইল আছে। আজকের মধ্যে ফাইলগুলো রেডি হওয়া যায়, যাতে কোনো ভুল না হয়। আর আমি আজকের অফিস যাব না, সব যেন ঠিক থাকে। ওকে, নাও বাই। ফারহান কল কেটে নিশ্চুপভাবে গাড়ি চালাতে লাগলো। স্যার, আমরা কোথায় যাচ্ছি? আর আজকে অফিসে যাবেন না কেন স্যার? প্লিজ, আমি হোস্টেলে যাব, প্লিজ স্যার। আর একটা কথা বললে তোমাকে এখনই চলতি গাড়ি থেকে ফেলে দেবো। জাস্ট শাট আপ। আমি ভয়ে আর কোনো কথা বললাম না। কিছু দূর যাওয়ার পর একটা বাসার সামনে গাড়ি থামালো। ফারহান আমাকে টেনে গাড়ি থেকে নামালো। গাড়ি থেকে নেমে দেখি বড় বড় করে লেখা কাজী অফিস। এটা দেখে আমার কলিজা শুকিয়ে গেল, আর চোখ বড় বড় করে ফারহানের দিকে তাকালাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে কোথায় নিয়ে এসেছে। স্যার, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ও গড, মিস ফারিয়া, আপনি জানেন না কাজী অফিসে মানুষ কেন আসে? স্যার প্লিজ, হ্যাঁ, এমনটা করবেন না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মিস ফারিয়া, তোমার জন্য একটা বছর আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভাবছো এখন তুমি পার পেয়ে যাবে? তোমার জীবন নরক করে দেবো আমি। স্যার, আমি আর কখনো আপনার সামনে আসবো না। আজকের পর থেকে আমার ছায়াও দেখবেন না। আপনি প্লিজ এমন করবেন না। ফারহান কোনো উত্তর না দিয়ে আমাকে টেনে ভিতরে নিয়ে যায় আর জোর করে আমাকে বিয়ে করে নেয়। এটা সবটা আমার কাছে যেন স্বপ্ন। ঘুম ভাঙলে সব আগের মতো হয়ে যাবে। গাড়ির নিজ গতিতে চলছে। আমি রোবটের মতো গাড়িতে বসে আছি আর ভাবছি 1 বছর আগের কথা। সেদিন ছিল আমার খালাতো ভাই তানবীরের বিয়ে। আমি কখনো শাড়ি পরিনি, শখ করে সেই দিনই প্রথম পরেছিলাম। ইউটিউব থেকে দেখে দেখে শাড়ি পরে বের হলাম, সবার সাথে আড্ডা দিলাম। এক এক করে সবাই হলুদ দিল ভাইয়াকে। আমি শাড়ি সামলাতে না পেরে উপরে যাচ্ছিলাম শাড়ি চেঞ্জ করতে। অন্ধকারে সিঁড়ি দিয়ে ওঠার সময় ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলাম, কেউ ধরে ফেলে। আমি চোখ বন্ধ করে চো বলে চিৎকার দিতে নিলে লোকটি আমার মুখ চেপে ধরে আর বলে, এই চুপ চুপ, প্লিজ চিৎকার করবেন না। আমি ফারহান, তানভীরের বন্ধু। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ওনার মুখের উপর ধরে, বলেই মুখ থেকে হাত ছেড়ে দিল। ও গড, কিন্তু আপনি এখানে কি করছেন? না, আসলে আমি ছাদে গিয়েছিলাম বাতাস খেতে। ছি, কি গন্ধ, সিগারেট, ইয়াক। আপনি সিগারেট খেতে গিয়েছিলেন ছাদে, তাই না? না মানে জি। এখন আমি সবাইকে বলবো আপনি সিগারেট খান। আরে আপনি তো অনেক কিউট। একটা পিক তুলি বলেই আমার একটা ছবি তুলে নিল আর আমাকে দেখিয়ে বলল অনেক কিউট না? আমি তাকিয়ে দেখি আমার পেট থেকে শাড়িটা একটুখানি সরে গিয়েছে। তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে নিলাম। এখন যদি তুমি সবাইকে বলো আমি সিগারেট খাই, তাহলে এই ছবি আমি সবাইকে দেখাবো। আমি কাউকে বলবো না আপনি সিগারেট খান, প্লিজ এটা ডিলিট করে দিন না। বুঝবে কিভাবে তুমি সত্যি বলছো? এখন থাক, পরে নয় ডিলিট করে দিব। বলে শয়তানি হাসি দিয়ে চলে গেল। আমি মনে মনে গালি দিতে দিতে উপরে গিয়ে শাড়ি চেঞ্জ করে একটা প্লাজো আর শার্ট পরে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। ফারিয়া, এই ফারিয়া, উঠ। কয়টা বাজে খেয়াল আছে? উঠ। আম্মু, আর একটু ঘুমাই না?
এটা কি আমাদের বাসা নাকি যে এত লেট করে ঘুম থেকে উঠবি? সবাই রেডি হয়ে গেছে, তোর ভাইয়া রেডি হয়ে যাচ্ছে, তোকে রেডি হতে বলেছে, বউ আনতে যাবে, চল উঠ। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম আর একটা লেহেঙ্গা পরে হালকা সেজে চুল ছেড়ে দিলাম। চুড়ি পরতে পরতে নিচে যাচ্ছি, এমন সময় খেলাম একটা ধাক্কা আর চুড়িগুলো পড়ে গেল। রাগি চোখে তাকিয়ে দেখি ফারহান। ফারহানকে দেখে রাগ আরো বেশি উঠে গেল। আচ্ছা, সব সময় ধাক্কা আমার সাথে কেন খেতে হবে আপনার, বলুন তো? চোখে দেখেন না আপনি? চোখ কি হাতে নিয়ে হাঁটেন? যত সব। ফারহান আমার দিকে তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বললাম, ও হ্যালো, আপনাকে বলছি, কানে শুনতে পান না নাকি? ফারহান কিছু না বলে চুড়িগুলো তুলে আমার হাত ধরে পরিয়ে দিল আর বলল, সারা জীবন চুরি পড়ানোর দায়িত্ব দিব আমাকে? কি বললেন আপনি? ইয়ে মানে আপনার নামটা তো জানা হলো না, নামটা যদি বলতেন। আমার নাম ফারিয়া প্রভা। বাহ, অনেক সুন্দর নাম, ঠিক তোমার মতো। সবাই গাড়িতে উঠলো, এক এক করে আমি উঠে বসলাম আর কোথা থেকে ফারহান এসে আমার সাথে বসলো। আরে আরে, আপনি কি করছেন? আপনি? কই, কি করলাম আমি? এদিক সেদিক তাকিয়ে, আপনি আমার পাশে কেন বসলেন? আর কোথাও তো জায়গা নেই বসার, তাছাড়া আমার ভালো লেগেছে, বসেছে। তোমার কি তাতে? নাকি আমার মতো স্মার্ট একটা ছেলে পাশে বসাতে অস্বস্তি হচ্ছে? আমি বলে অন্য পাশ ফিরে তাকিয়ে আছি আর ফারহান বসে বসে ফোন টিপছে। সবাই ওই বাসায় গিয়ে পরিচিত হলো, সবাই আড্ডা দিচ্ছে। এমন সময় চোখ গেল ফারহানের দিকে, দেখি তাকিয়ে আছি, খুব মায়াবী লাগছে। ভাইয়ার সাথে কথা বলছে আর আমি তাকিয়ে আছি। তখনই কে যেন বলে, হাই, আমি নৌসেন খান। হ্যালো, আমি ফারিয়া। আপনাকে কিন্তু দারুণ লাগছে। থ্যাঙ্কস। ওয়েলকাম। একটু সোজা হয়ে দাঁড়ান। কেন? কিছু না বলে আমি ওর কপালে হাত দিয়ে টিপটা ঠিক করে দিলাম। আসলে টিপটা বাঁকা হয়ে গেছে আপনার। থ্যাঙ্কস। নওশিনের সাথে কথা বলতেছি হেসে হেসে, এমন সময় দেখি ফারহান আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি তা দেখে আরো বেশি করে হেসে কথা বলতে লাগলাম নওশিনের সাথে। আচ্ছা, আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? হ হ। আর কিছু বলার আগে ফারহান বলে ওঠে, ব্রো, ও তো ফোন ইউজ করে না, তাই না বউ? ওদিকে চলো দেবো, তোমার সাথে কথা আছে। ফারহানের মুখে বউ ডাক শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। কি বলে ও? আরে কি বলছেন এসব? আমি কেন আপনার বউ? আর কিছু বলার আগে আমাকে টেনে নিয়ে গেল একটা দেয়ালের সাথে হাত চেপে ধরে বলে, ওই ছেলের সাথে কিসের এত কথা তোমার? হাত ছাড়ুন, আমি আপনার বউ হতে যাব কেন? আর কার সাথে কি বলবো এটা আমার ইচ্ছা, আপনার কি? আমার সব। তুমি কোন ছেলের সাথে কথা বলতে পারবে না, এটি শেষ কথা। হাজারবার বলবো, আপনি কে বাতে দেওয়ার? বললে আমার থেকে খারাপ কেউ হবে না, আর টিপ পড়ার দরকার নেই। নেক্সট টাইম টিপ পড়লে আমাকে জিজ্ঞেস করবে ঠিক হয়েছে কিনা, ওকে? বইয়ে গেছে আপনাকে জিজ্ঞাসা করতে আমার। বলেই চলে যেতে নিলে ফারহান আমার কোমর ধরে টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরে আর আমার মুখের উপর তার মুখটা নিয়ে আসে। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলি। যেটা করতে চাইছি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু রেহে পাবে না। বলেই চলে গেল আর আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। শালা, গরু, ইঁদুর, টিকটিকি, আমি কি করব না করব তোকে জিজ্ঞাসা করতে হবে, লুচু একটা। বলেই গালি দিতে লাগলাম মনে মনে। ভাইয়ার বিয়ে সম্পূর্ণ হলো, বউ নিয়ে সবাই বাসায় চলে গেল। রাতে সবাই বসে আড্ডা দিচ্ছে, খেয়াল করলাম ফারহান নেই। ওকে না দেখতে পেয়ে কেমন জানি হচ্ছিল। এদিক ওদিক দেখছিলাম, পিছন থেকে এসে ফারহান বলে উঠল, কাউকে কি করছো তুমি? কে? কাকে খুঁজবো আমি? আমি কিন্তু জানি কাকে খুঁজছো, এখানে তো সবাই আছে, আমি ছিলাম না। আমি ভুল না বললে সত্যি আমাকেই খুঁজছো। আপনাকে খুঁজতে আমার বইয়ে গেছে। তোমার চোখ বলছে তুমি আমাকেই খুঁজছো, মিস ফারিয়া। আমি কিছু না বলে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। কাজিনরা কিছু চিরকুট লিখলো, তাতে অনেক কিছু লেখা আছে। যে চিরকুট নেবে তাতে যা লেখা আছে তা করে দেখাতে হবে। কাজিনরা এক এক করে শেষ করলো। কেউ গান গাইলো, কেউ পাগলের অভিনয় করলো, তানভীর ভাইয়া ভাবিকে নিয়ে ডান্স করলো। এবার ফারহানের পালা। সে একটা চিরকুট নিল, তাতে লেখা কাউকে প্রপোজ করতে হবে। ফারহান আমার হাত ধরে সবার সামনে নিয়ে গেল আর হাঁটু গেড়ে বসে বলল, তোমাকে প্রথম দেখে খুব ভালো লেগেছে। হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, একটা কথাও মিথ্যা না, খুব বেশি ভালো লাগে তোমাকে। তুমি কারোর সাথে কথা বললে খুব খারাপ লাগে। তুমি কি আমার হাতে তোমাকে চুরি পড়ানোর দায়িত্ব দিবে?
তোমার কপালের টিপটা ঠিক মাঝ বরাবর বসানোর সুযোগটা কি দিবে আমাকে? তোমাকে ভালো রাখার দায়িত্ব নিতে চাই। দেবে কি আমার সেই সুযোগ? আই লাভ ইউ ফারিয়া। সবাই হাততালি দিতে লাগলো আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি তখনও। ফারহান আমার মুখের সামনে এসে বলে, মিস ফারিয়া, দাঁড়িয়ে কি ঘুমিয়ে পড়লেন? সবাই হেসে দিল। আমি লজ্জা পেয়ে চলে গেলাম। সেই থেকে আমাদের প্রেমের শুরু। খুব ভালোবাসতাম ফারহানকে, ফারহানও পাগলের মতো ভালোবাসতো। আমাদের ব্যাপারটা মোটামুটি অনেকেই জানতো। ফারহানের বোন দীপ্তিও জানতো আমাদের ব্যাপারে। সে ছিল একজন গাইনি ডক্টর। আমাদের বিয়ে নিয়ে কথা হচ্ছিল দুই ফ্যামিলিতে। এরই মাঝে ইদানিং আমার পেটে খুব ব্যথা হতো। প্রথম প্রথম পাত্তা না দিলেও দিন দিন খুব সিরিয়াস অবস্থা হতে শুরু করে। উপায় না পেয়ে ডক্টরের কাছে গেলাম। দীপ্তির চেম্বারে গিয়ে চেক আপ করে রিপোর্ট হাতে পেয়ে জানতে পারি আমার জরায়ুতে টিউমার হয়েছে। এক্ষুনি যদি অপারেশন না করে পরে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। উপায় না পেয়ে অপারেশন করাতে হলো। অপারেশন করার পর দীপ্তি বলে, আমি কোনোদিন হয়তো মা হতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। জরায়ুর অপারেশন হওয়ার ফলে আমার মা হওয়ার ক্ষমতা 5% আছে। কথাটা শুনে কান্না পাচ্ছে খুব। একজন মেয়ে মা না হলে জীবনটাই তো বৃথা। এরই মাঝে দীপ্তি আমাকে বলে আমি যেন তার ভাইয়ের জীবন থেকে সরে যাই। তার মা নাকি নাতিপুতির জন্য অনেক পাগল। আমি যদি বিয়ে করি তাহলে নাকি ফারহানের জীবনটা নষ্ট হয়ে যাবে। সত্যি তো, যে মেয়ের মা হওয়ার যোগ্যতা থাকে না সমাজে কোনো তার দাম নেই। আমি কখনো ফারহানের বাবা হওয়ার ইচ্ছেই পূরণ করতে পারবো না। আমি যে এক অসম্পূর্ণ নারী। সবকিছু ভেবে ফারহানকে ছেড়ে আমি পালিয়ে চলে আসি বাসা থেকে। বান্ধবীর সাহায্যে একটা হোস্টেল থেকে টিউশনি করে নিজের পড়ার খরচ জোগাড় করি। চাকরিটা খুব বেশি প্রয়োজন ছিল আমার জন্য, তাই কোনো উপায় না পেয়ে ফারহানের অফিসে চাকরি নিতে হলো। আমি অসম্পূর্ণতার জন্য ওকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি চাইনি আমার জন্য ফারহান বাবা হওয়ার ইচ্ছে থেকে দূরে থাকুক। আমি চাইতাম ও সব সময় ভালো থাকুক। কিন্তু আজ কি হয়ে গেল? আমি তো দীপ্তিকে কথা দিয়েছিলাম ফারহানের জীবন থেকে চলে যাব। 1 বছর ফারহানের থেকে দূরে থেকেছি, নিজের জীবনকে যন্ত্রণাময় করে তুলেছি, তাও আমার মতো পাপীর ছায়া পড়তে দেয়নি। নিয়তি আজকে আবার আমাকে ফারহানের সামনে দাঁড় করিয়ে দিল, বানিয়ে দিল ফারহানের অর্ধাঙ্গিনী। কি জবাব দিব আমি দীপ্তিকে? আমি তো ফারহানকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না। নামো গাড়ি থেকে। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না তোমার? ফারহানের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কোথায় নিয়ে এসেছেন আমাকে স্যার? বিয়ের পর মেয়েরা কোথায় যায় জানো না? আমার বাসায় নিয়ে এসেছি তোমায়। স্যার আমি হোস্টেলে যাব, আমি এখানে থাকবো না। প্লিজ আমাকেও হোস্টেলে দিয়ে আসুন, আমি নামবো না গাড়ি থেকে। তুমি এখানে থাকবে আমার সাথে। আমার কথার উপরে কোনো কথা বলবে না, আমি এটা পছন্দ করি না। বলে ফারহান আমাকে কোলে করে ভিতরে নিয়ে গেল। আর বাসায় ঢুকে রহিমা খালা বলে কাকে যেন ডাকলো। তখন একটা মহিলা আসলো, দেখেই বোঝা যাচ্ছে কাজ করে তার বাসায়। তাকে জি স্যার। আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। বলে কি ভেবে মুচকি হেসে চলে গেল। আর আমি বলে উঠলাম, স্যার আমাকে নামান প্লিজ, আমি এই বাসে থাকবো না। চুপ, একদম চুপ। তুমি শরীয়ত মোতাবেক এবং আইন অনুযায়ী আমার বউ, তোমাকে আমার কাছে থাকতে হবে। মাইন্ডেড? আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন, আমি মানি নাই বিয়ে। আমি ডিভোর্স দেবো আপনাকে, চলে যাব এই বাসা থেকে। কি বললে তুমি? আমাকে ডিভোর্স দিবে? আরেকবার এই কথা মুখে যদি এনেছো তাহলে জিব্বা কেটে দিব, আর বেশি বাড়াবাড়ি করলে পা কেটে ঘরে রেখে দিব। বলে আমাকে একটা রুমে নিয়ে খাটে বসিয়ে দিল। আমি এই বাসে থাকবো না বলে দরজার দিকে পা বাড়ালে ফারহান আমার হাত চেপে ধরে দেয়ালের সাথে আর বলে, আমি চাই না তোমার সাথে খারাপ কিছু করতে। এটা আমার বাসা, এখানে আমার কথাই শেষ কথা। এক পাও নড়বে না, এখানে বসে থাকো আমি আসা পর্যন্ত। বলে বেরিয়ে গেল বাহিরে দরজা লক করে। আর আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙে ফারহানের ডাকে। ফারিয়া, ফারিয়া উঠো, পর ঘুমাইও, ফ্রেশ হয়ে আসো। আমি কিছু না বলে বসে আছি, কারণ এখানে আমার কোনো জামা কাপড় নেই। কি হলো, যাও। আমার জামা নেই এখানে। তোমার পাশে দেখো, তোমার পাশে দেখো, অনেক শাড়ি জমা আছে, তোমার যেটা মন চায় পরে নাও। পাশে তাকিয়ে দেখি অনেকগুলো শপিং ব্যাগ, মনে হচ্ছে একটা দোকান তুলে নিয়ে এসেছে বাসায়। আমি একটা জামা নিলাম হাতে, তখনই ফারহান বলে, আজকে আমাদের বিয়ের প্রথম দিন, শাড়ি পরো। বলে আমার হাতে একটা নীল রঙের শাড়ি দিয়ে বলে, যাও এটা পরে আসো, ডানে ওয়াশরুম আছে।
আমি কিছু না বলে হাত থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে শাড়ি পরে বের হলাম। চুল থেকে পানি পড়ছে। দেখি ফারহান বসে বসে ফোন টিপছে। আমাকে দেখে তাকিয়ে আছে। এই আমি কাকে দেখছি? আমার নীলপরি একদম বউ লাগছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে ভেজে চুলের স্মেল। ইস, পাগল হয়ে যাব। ফারহানের এমনভাবে তাকিয়ে থাকা দেখে আমি মনে মনে গালি দিতে লাগলাম। শালা লুচু, মেয়ে দেখলেই মনে হয় জীবনে দেখেনি, চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমি কিছু না বলে আয়নার সামনে গিয়ে চুল মুছতে লাগলাম। তখনই কেউ পিছন থেকে আমার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে ভেজা চুলের স্মেল নিচ্ছে। বুঝতে বাকি নেই এটা ফারহান। আমি সাথে সাথে তাকে সরিয়ে দিয়ে বলি, আপনি আমায় স্পর্শ করেন কোন অধিকার নিয়ে? তুমি মনে হয় ভুলে গেছো, তুমি আমার বউ, আর বউকে স্পর্শ করার অধিকার আমার আছে। আমি আপনাকে বর হিসেবে মানি না। তুমি না মানলে কি হবে? দুনিয়ার সবাই মানবে তুমি আমার বউ। বাই দ্য ওয়ে, ভেজা চুলে কিন্তু তোমাকে দারুণ লাগে। শালা লুচু। ছি ছি, নিজের বরকে শালা বললে পাপ হবে বউ। আমার বয়ে গেছে আপনাকে বর মানতে। তোমার ক্ষুধা লাগে নেই? লাঞ্চ করবে না? চলো। আমি খাবো না, আমার ক্ষুধা নেই। তুমি বললে তো হবে না। ওকে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ওয়েট, রহিমা খালা, রহিমা খালা, এদিকে এসো। বলে কাজের লোককে ডাকতে লাগলো। একটু পর রহিমা খালা আসলো। জি স্যার, কিছু দরকার আছে নি? আমাদের জন্য খাবারগুলো আমাদের রুমে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার, এখনই দিতাছি। বলে চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে রুমে আসলো রহিমা খালা। খাবার রেখে চলে গেল। আর ফারহান প্লেটে খাবার নিয়ে আমার কাছে এসে বলে, হা করো বউ। আমি খাবো না। হা করতে বলছি, হা করো। কথা বলো কেন? আমি ওর রাগ দেখে ভয়ে হা করি। আর ফারহান আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু সে খাচ্ছে না। তাই জিজ্ঞাসা করলাম, আপনি খাবেন না? বাহ, আমার জন্য মায়া হচ্ছে দেখছে। 1 বছর যে আমার কোনো খবর ছিল না, তখন তো আমি খাচ্ছি কিনা তার খবরও রাখুনি। এখন আর মা দেখাতে হবে না। ফারহানের কথায় খুব কষ্ট পেলাম। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। বেশি কথা বলো তুমি। তোমাকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। ফারহান আমাকে খাইয়ে নিজে খেয়ে নেয়। রাতে অফিসের কাজ শেষ করে আবার আমাকে খাইয়ে দেয়, সাথে নিজেও খায়। আমি খাটে বসে বসে ভাবছি, ফারহানের মা কোথায় আর বোন দীপ্তি কোথায়? জিজ্ঞাসা করতে ভয় লাগছে। যদি এখানে থাকে তো দেখার কথা, কিন্তু এখন পর্যন্ত তো দেখতে পেলাম না। আচ্ছা, আমি কি জবাব দেব দীপ্তিকে আর ফারহানের মাকে? আমাকে মেনে নেবে তো? ফারহান যদি জানে আমার মা হওয়ার ক্ষমতা নেই, তাহলে আমাকে কি আবার ডিভোর্স দিয়ে দিবে? না, যেভাবে হোক ফারহানের থেকে দূরে যেতে হবে। এসব ভাবছি। অন্যদিকে ফারহান বসে বসে ফোন টিপছে। আমাকে চিন্তিত দেখে বলে, কি ভাবছো ফারিয়া? ফারহানের কথা ভয় পেয়ে বলি, ইয়ে মানে কই কিছু না তো। তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আপনার মা বাবা আর বোন কোথায়? দেখছি না যে। বাবা দেশের বাইরে গিয়েছে অফিসের কাজে, আর মা দীপ্তি ঘুরতে গেছে কয়দিনের জন্য। ও, আসবে কবে? আসবে কয়েকদিন পর। অনেক রাত হয়েছে, ঘুমাবে না? বলে বালিশ নিয়ে সোফার দিকে যাচ্ছি। তখনই ফারহান বলে ওঠে, দাঁড়াও, কি ব্যাপার? কোথায় যাচ্ছ? কেন? ঘুমাতে। ঘুমাবে ভালো কথা, বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? আমি সোফায় ঘুমাবো। কেন? খাটে কি সমস্যা? নাকি জায়গা হবে না খাটে? আমি আপনার সাথে থাকবো না। আমার সাথে থাকবে না তো কার সাথে থাকবে? তুমি ভুলে গেছো তুমি আমার বিয়ে করাবো। আমি আপনাকে বর মানি না। আমাকে জোর করে বিয়ে করেছেন। আমি আমার ভালোবাসাকে বিয়ে করেছি, তুমি আমার বউ এখন। আমি আপনার ভালোবাসা 1 বছর আগে ছিলাম, এখন আমি আপনাকে ভালোবাসি না। আমি প্রাক্তন আপনার জন্য। আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে। তোমার কাছে আমি প্রাক্তন ছিলাম, কিন্তু আমার কাছে তুমি আমার ভালোবাসার ছিলে। কখনোই তোমাকে প্রাক্তন ভাবিনি আমি। আর আজ থেকে তুমি আমার বউ, এটা মাথায় রাখবে। কিছু দরকার হলে রহিমা খালাকে বলবে, ঘরের বাইরে যাবে না। এখন খাটে এসে ঘুমাও। আমি থাকবো না আপনার সাথে। আমি সোফায় ঘুমাবো। আর আমাদের ডিভোর্স পেপার তৈরি করুন, আমি চলে যাব। ডিভোর্সের কথা শুনে ফারহান আমাকে টেনে তার সাথে মিশিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয় আর জোরে একটা বাইট কামড় বসিয়ে দেয়। আমি ব্যথায় কুকড়িয়ে উঠি। আমার চোখের কোণে পানি জমে যায়। ফারহান আমাকে ছেড়ে দেয়। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বেরিয়ে গেছে। আর কখনো ডিভোর্সের কথা মুখে আনলে এর চেয়েও খারাপ হবে। বলে আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আর আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে দেখি আমি অচেনা একটা ঘরে শুয়ে আছি। আমি উঠে বসে কোথায় আছি বোঝার চেষ্টা করছি।
এরই মধ্যে ফারহান কফি নিয়ে রুমে আসলো। ওকে দেখে সব মনে পড়ে গেল। আর আমি রাগেও দেখেও না দেখার ভান করে অন্য পাশ ফিরে বসে আছি। ফারহান কফি রেখে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং সোনা বউ। কিসের বউ? কার বউ? আমি কারো বউ না। আর আপনি আমাকে যখন তখন জড়িয়ে ধরেন কেন? নিজের বউকে না জড়িয়ে ধরলে কাকে ধরবো? ফ্রেশ হয়ে আসো, যাও একসাথে কফি খাবো। তাড়াতাড়ি, আমার অফিস যেতে হবে। আমিও যাব অফিসে। ওকে, আরেকটা কথা, মেরাজ চেক আসবে, ওনার থেকে দূরে থাকবে। আর সেদিন থাপ্পড় মারার জন্য আমি সরি বউ। আমি জানি দোষ তোমার ছিল না। তখন নিশু আর মেরাজ শেখের কথা শুনে রাগ হয়েছে খুব, কিন্তু পরে তিশা আমাকে সব বলেছে। আমি সত্যি সরি। আমার গালে হাত দিয়ে আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম আর ফারহান আমাকে কফি হাতে দিল। আমি কফিতে একটা চুমুক দিয়ে রেখে বললাম, ভালো হয়েছে, রেডি হয়ে আসুন। ফারহান রেডি হলো, আমিও রেডি হলাম। ফারহান এসে বলে, আমি রেডি, চলো। আমি আপনার সাথে যাব না, আমি রিক্সা করে চলে যাব, আপনি চলে যান। আমার সাথে যাবে না মানে? রিক্সা কেন যাবে? আপনার সাথে গেলে সবাই খারাপ ভাববে। কে খারাপ ভাববে? তুমি আমার বউ, কে কি ভাবলো তাতে আমার কি? আমার সাথে যেতে হবে, এটাই শেষ কথা। ফারহানের জোরাজোরিতে তার সাথে একসাথে গাড়িতে গেলাম। অফিসে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ফারহানের সাথে আমাকে দেখে। ফারহানকে দেখে সবাই দাঁড়িয়ে গুড মর্নিং বলল। তখনই নিশু এসে হে ফারহান, গুড মর্নিং। বলে হাক করতে নিলেই আমি সামনে চলে আসি আর নিশু আমার সাথে হাক করে। আমাকে দেখে রেগে বলে ওঠে, আমি তোমার সাথে হাগ করতে চাইছি নাকি? একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? তুমি চুপ করো। আর ফারহান, ও তোমার সাথে কেন? নিশু ও আর কিছু বলার আগে আমি বলি, আসলে আসার সময় গাড়ি পাচ্ছিলাম না তো, তাই স্যারকে আসতে দেখে রিকোয়েস্ট করলাম আমাকে নিয়ে আসতে। ও, তোমাদের মতো মেয়েরা তো স্মার্ট ছেলে দেখলে আরো কত কিছুর বাহানা দেয়। নিশু, ঠিকভাবে কথা বলো। এরই মধ্যে কফিল এসে বলে, স্যার আজকে তো মিটিং আছে, একটু পরে সবাই আসবে। আর আমি ফাইলগুলো সব ঠিক করেছি, কাইন্ডলি দেখবেন, চলুন। ওকে, চলো। আর মিস ফারিয়া, আপনি আসুন আমার কেবিনে। জি স্যার, আসছি বলে ফারহানের কেবিনে গেলাম। কফিলের ফাইলগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে ফারহান, আর আমি ফারহানের দিকে তাকিয়ে আছি। অন্যরকম এক টান অনুভব হয়, ফারহানের প্রতি খুব মায়া কাজ করে। আমাকে মায়া জড়িয়ে গেলে হবে না? সবার কপালে তার সব সুখ বেশি দিন সয় না, হয়তো আমি তাদের মধ্যে একজন। এসব ভাবছি, এর মধ্যে ফারহানের ডাক পড়ল। মিস ফারিয়া, তখন ভাবনার জগৎ থেকে আমি মিস ফারিয়া, এদিকে আসুন। ফাইলের দিকে তাকিয়ে আমি কিছু না বলায় ফারহান এবার একটু জোরে বলে উঠল। মিস ফারিয়া, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান করছেন? জোরে তার ডাকে অপ্রস্তুত হয়ে আমি বললাম, জি 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 জি, স্যার বলুন। এদিকে আসুন, আমার পাশে এসে বসুন। কেন স্যার? প্রজেক্টের কাজ সম্পর্কে বুঝিয়ে দেব, কিভাবে কি করতে হবে। আমি ভয়ে ভয়ে ফারহানের পাশে গিয়ে বসলাম। একটা জিনিস বারবার জিজ্ঞাসা করেছি, একটু রাগ দেখায়নি, বরং সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর মিরাজ শেখ সহ সব ম্যানেজাররা আসলো ডিল ফাইনাল করতে। ফারিয়া খুব সুন্দর করে উপস্থাপন করলো। সবচেয়ে সুন্দর প্রজেক্ট ও ভালো উপস্থাপনের জন্য ফারহানের কোম্পানির সাথে ডিলটা ফাইনাল হলো। ফারহান অনেক খুশি ডিলটা হাতে পেয়ে। কালকের জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে, আমাকে বেশ কয়েকবার ধন্যবাদ জানালো। দুপুরে একসাথে লাঞ্চ করলো আমার সাথে, আমি না বলার পরও জোর করলো। সন্ধ্যায় অফিস ছুটির পর অফিস থেকে বের হয়ে আমি হোস্টেলের উদ্দেশ্যে পা বাড়াতেই কেউ হাত ধরে ফেলে। ভয়ে পিছনে ফিরে তাকাতেই দেখি ফারহান হাত ধরে দাঁড়িয়ে আছে। স্যার, আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলে বুঝি? না স্যার, কিছু বলবেন? কোথায় যাচ্ছ? কেন স্যার, হোস্টেলে যাচ্ছি। তুমি আমার বউ, আমি চাই না আমার বউ হোস্টেল থাকুক। তাছাড়া আমার একটা বাড়ি আছে, এমন তো নয় যে আমি আমার বউকে বাড়িতে জায়গা দিতে পারবো না। দেখুন স্যার, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আমি যাব না আপনার সাথে। বলে চলে যেতে নিলে ফারহান বলে, তুমি আমার সাথে যাবে। আমার হাত ধরে টেনে গাড়িতে তুলে ফেলে। ফারহানের জেদের কাছে হার মেনে তার বাড়িতেই আসতে হলো। আমি বাসায় গিয়ে চুপ করে বসে আছি। আমাকে এভাবে বসে থাকতে দেখে ফারহান বলে, মহারানীর কি হয়েছে, এভাবে কেন বসে আছেন? আমি কিছু না বলায় ফারহান আবার বলে, কি হলো, ফ্রেশ হবেন না মহারানী? মন খারাপ করে বসে থাকলে কিন্তু প্যাঁচার মতো দেখায়। আমি রাগী চোখে ফারহানের দিকে তাকালাম। তা দেখে ফারহান বলে, এইভাবে প্যাঁচার মতো তাকালে ভয় লাগে, যান ফ্রেশ হয়ে আসেন। আমি ফ্রেশ হব না।
আর আমাকে প্যাঁচার মতো লাগলে তোর কি? তোকে বলছি আমার দিকে তাকাতে। ইস, কতদিন পর তুমি আমাকে তুই করে কথা বললে। তবে যাই হোক, আমার বউর দিকে তো আমি তাকাবো, তাই না? বলেই আমাকে কোলে তুলে নিল। এ কি করছেন? আমাকে কোল থেকে নামান। না, আমার বউটা অনেক জেদ ধরেছে, সে নাকি ফ্রেশ হবে না, তাই আমি তাকে ফ্রেশ করে দিব। বলে ডেভিল স্টাইল দিল আর আমাকে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। স্যার, আমি ফ্রেশ হব, প্লিজ আমাকে নিচে নামিয়ে দিন। না, আমি ফ্রেশ করে দেব। তুমি আগে আমার কথা শোনো নাই কেন? স্যার, আমি আপনার কথা শুনবো, প্লিজ আমি নিজেই ফ্রেশ হব। ওকে, তবে একটা শর্ত আছে। তুমি শর্ত মানলে আমি নামিয়ে দেব। কি শর্ত? আমি শুনবো স্যার। সত্যি শুনবে? স্যার প্লিজ নামিয়ে দিন। ওকে, বলছে। বলেই আমাকে কোল থেকে নামিয়ে দিল। স্যার, কি শর্ত? আমাকে একটা চুমু দাও। বলে আমাকে কাছে টেনে নিল। ওকে, আগে চোখ বন্ধ করুন। ওকে, করলাম। বলে চোখ বন্ধ করে ফেললো। সেই সুযোগে আমি তাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের ভিতরে দরজা লক করে দিলাম আর ভিতরে গিয়ে জোরে জোরে হাসতে লাগলাম। ফারহান বলে উঠল, আমাকে বোকা বানানো, তাই না? সব শুধু আসলে বুঝে নেব। আমি ফ্রেশ হয়ে বের হলাম। ফারহানকে দেখি ফোনে কথা বলছে কার সাথে জানো। আমাকে দেখে কল কেটে দিল। আমি আর কিছু বলিনি। রাতে ডিনার শেষ করলাম। আজকেও সোফায় ঘুমাতে চাইলে ফারহানের কথায় বাধ্য হয়ে বিছানায় ঘুমাতে আসলাম। আর বারবার নিষেধ করার পরও ফারহান আমাকে তার বুকে নিয়ে ঘুমালো। সকালে দুজনে নাস্তা করে রেডি হয়ে অফিসে গেলাম। আমি তিশাকে আমাদের ব্যাপারে সব বললাম। তখনই ফারহান আমাকে তার কেবিনে ডাকলো। আমি গিয়ে দেখি নিশু ফারহানের হাত ধরে বসে আছে। ফারহানকে কি যেন দেখাচ্ছে তার ফোনে। তা দেখে আমার খুব রাগ হলো। ইচ্ছে করছে এই নিশু পেতনির চুল সব ছিঁড়ে ফেলি। আমি বললাম, আসবো স্যার? মিস ফারিয়া, আসো। স্যার, কেন ডেকেছিলেন? কোনো কাজ আছে? নিশু, তুমি এখন যাও। ওকে ফারহান। বলে চলে গেল। বলুন স্যার। তোমাকে নিয়ে আমি একটু শপিংয়ে যাব, আর আমি বাকি সব কাজ কফিলকে বুঝিয়ে দিয়েছে। স্যার, আমার ভালো লাগছে না, আপনি বরং নিশুকে নিয়ে যান। নিশুকে কেন নিয়ে যাব? নিশু আমার বউ নাকি তুমি আমার বউ? স্যার, এটা অফিস আর এখানে আমি আপনার কর্মচারী। অফিস হোক আর বাসা, তুমি আমার বউ, আমি যা বলবো তাই হবে। প্লিজ স্যার, আমি যাব না, আপনি বরং নিশুকে নিয়ে যান, সে অনেক খুশি হবে। চুপচাপ আমার সাথে এসো, বেশি কথা বললে গলি করে সবার সামনে থেকে নিয়ে যাব। আপনি যান, আমি আসছি। ফারহান চলে গেল। সে যাওয়ার পর আমিও গেলাম। শপিং মলে গিয়ে আমাকে কিছু জুয়েলারি কিনে দিল, কিছু শাড়ি কিনে দিল। শপিং করে বের হওয়ার পর ফারহান বলে উঠল, কি রে তুই এখানে? ফারহান কাকে এই কথা বলছে দেখার জন্য পাশ ফিরতে দেখি দীপ্তি দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে, মনে হয় দীপ্তির হাজবেন্ড। আমি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। কিছু না বলে চলে যেতে নিলে ফারহান আমার হাত ধরে ফেলে। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? না মানে স্যার। থাক, কিছু বলতে হবে না। আর দীপ্তি, তাসিন, তোমরা কি শপিং করতে এসেছো? দীপ্তি আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তাই তার হাজবেন্ড তাসিন বলে ওঠে, ভাইয়া, দীপ্তিকে নিয়ে একটু শপিং করতে বের হলাম। আর মেয়েটিকে? আমার দিকে তাকিয়ে কথাটা বলল তাসিন। ফারহান কিছু বলার আগে আমি বলে উঠি, আমি ওনার। বাকিটা বলার আগে ফারহান বলে, ও আমার ওয়াইফ। আমাকে ফারহানের পাশে দাঁড় করিয়ে বলল, মানে কি বলছো এসব ভাইয়া? ওকে তুমি বিয়ে করেছো? কেন, আমি ওকে বিয়ে করতে পারি না নাকি ও মেয়ে নয়? ভাইয়া তুমি। আর কিছু বলল না। আরে তুমি এমন করছো কেন? ভাইয়া হয়তো মজা করছেন, তাই না? আমাকে কি তোমাদের মজার পাত্র মনে হচ্ছে? কিন্তু কখন বিয়ে করলেন? কই, আমরা তো শুনিনি। সবাইকে সারপ্রাইজ দেবো ভেবেছে, তাই বলে। ওয়াও, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ তাসিন, চলো আমার বাসায়। আর দীপ্তি, তোরা কখন এলে? মা কেমন আছে? কাল এসেছি, ভালো আছে মা। চলো তাসিন। বলেই তাসিনের হাত ধরে টেনে নিয়ে গেল। আমি কিছু বলিনি ওদের কথার মাঝে। আচ্ছা চলো আমার বাসায় যাই। বলে আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল। সারা পথ আমি একটা কথাও বলিনি, চুপ করেছিলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। সারা বাড়ি সাজানো হচ্ছে। সন্ধ্যায় পার্টি অ্যারেঞ্জ করেছে ফারহান। পার্টিতে অফিসের সবাইকে ইনভাইট করেছে। খুব সুন্দর করে সারা বাড়ি সাজানো হয়েছে। সন্ধ্যায় এক এক করে সকল গেস্ট আসা শুরু করেছে। আমি রুমে একা বসে আছি। তখন ফারহান এসে বলে,
কি ব্যাপার, রেডি হচ্ছ না কেন? আমি কেন রেডি হব? অনেক গেস্ট আসবে, তুমি কি এখানে বসে থাকবে? যাও, রেডি হয়ে আসো। আমি কিছু না বলে রেডি হতে গেলাম। রেড কালার একটা লং ড্রেস পরেছি, চুলগুলো ছেড়ে দেওয়া, রেড কালার লিপস্টিক দিয়েছি। আমি রেডি হয়ে বসে আছি। কিছুক্ষণ পর ফারহান আসলো। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? বলে রুমে ঢুকে হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তাকে দেখে তাকিয়ে আছি। পুরোই প্রিন্স লাগছে দেখতে। বাহ, প্রেমে পড়ে গেলাম আবার নতুন করে। বাহ, ভাগ্য করে এমন বউ পেলাম। লাল পরে লাগছে একবারে, ইচ্ছে করছে কোলে তুলে নিতে। এমন সময় তিশা আসলো। আপনাদের শুভ দৃষ্টি শেষ হলো নাকি? তিশার কথা শুনে আমি আর ফারহান দুজনে লজ্জা পেলাম। ইয়ে মানে, তিশু, তুমি আর ফারিয়া নিচে আসো, আমি গেলাম। বলে ফারহান চলে গেল। তিশা আমাকে ধাক্কা দিয়ে বলে, কি মহারানী, শুভ দৃষ্টি হচ্ছিল বুঝি দুজনার? তবে যাই বলো, আজকে কিন্তু তোমাকে একদম লাল পরি লাগছে। আমি ছেলে হলে তো তোমাকে তুলে নিয়ে যেতাম। দুজনে কথা বলতে বলতে নিচে এসেছি। এসে দেখি নিশু ফারহানের সাথে পিক তুলছে ক্লোজ হয়ে। তা দেখে আমার প্রচুর পরিমাণে রাগ উঠে গেল। আমি আর তিশা অন্য পাশে গিয়ে কথা বলতেছি। এই, তুমি ওই দিন কার সাথে ফোনে কথা বললা আমাকে বলনি তো? কফিলের সাথে কথা বলছিলাম। আসলে কফিল আমাকে ভালোবাসে, তাই তার সাথে রিলেশন করার জন্য রিকোয়েস্ট করছে। আরে, এটা তো ভালো কথা, তুমি নিষেধ করে দিলে কেন? কফিল তো খুব ভালো ছেলে। আসলে আমার ভালো লাগে না এইসব। এরই মধ্যে কফিল এসে বারবার তিশার আশেপাশে ঘুরঘুর করছে। কফিল ভাইয়া, এদিকে আসো। মিস ফারিয়া বলুন। আপনার কাউকে দরকার নাকি? ইয়ে মানে, আমি সব জানি। যাও তিশু, তুমি কফিলের সাথে কথা বলো। তিশু যেতে চাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়ে দিলাম। আমি একপাশে দাঁড়িয়ে ফোন টিপছি। হঠাৎ করে মিরাজ শেখ এসে বলে, হাই সুইটি, হাই। তোমাকে অনেক হট লাগছে। আমার সাথে যাবে? আজকে তুমি যা চাও তাই দিব। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার মিরাজ শেখ। এত উত্তেজিত হওয়া শরীরের জন্য ভালো না মিস ফারিয়া, চলো তো। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে, আর আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি। এমন সময় ফারহান এসে মিরাজের থেকে আমাকে ছাড়িয়ে নেয়, আর আমি ফারহানের পিছনে লুকিয়ে যাই। কি হচ্ছে সব মিরাজ শেখ? ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ফারহান, তুমি কেন এর মধ্যে আসতে গেলে? ওকে তো আজকে রাতের জন্য নিয়ে যাচ্ছিলাম। বলেছি যা চাইবে তাই পাবে, কিন্তু রাজি হচ্ছিল না, তাই নিয়ে যাচ্ছিলাম। মিরাজের কথা শুনে ফারহান তাকে একটা থাপ্পড় মারে। আপনার মন মানসিকতা এত নিচু কেন? এইসব বাজারের মেয়ের জন্য আজকে তুমি আমাকে থাপ্পড় মারলে? ওকে তো আমি নিয়ে যাব। বলে আমার দিকে আসতে নিলে ফারহান মিরাজকে এলো পাথারি থাপ্পড় ঘুষি মারতে থাকে, আর বলে, ওর নামে আর একটা বাজে কথা বলবে তো তোকে আমি এখানে শেষ করে দেব। তোর সাহস কি করে হয় ওর দিকে বাজে নজর তাকানোর? ও আমার জান হয়, বুঝলি? এইসব বলছে আর মারছে। সবাই চেষ্টা করেও ফারহানকে থামাতে পারছে না। অনেক কষ্টে ফারহানকে থামালো সবাই। এটা তুমি ঠিক করলে না ফারহান, এর ফল ভালো হবে না, কিন্তু দেখে নিও। তোকে যেন আমার চোখের সামনে না দেখি আর। একে এখান থেকে বের করে দাও কফিল। মিরাজ শেখ চলে গেল। সবাই ভয়ে চুপ করে রইল, কেউ কিছু বলল না। আমি একপাশে দাঁড়িয়ে আছি। এতক্ষণ যা হলো সব আমার মাথার উপর দিয়ে গেল। কি হয়ে গেল? ফারহান আমাকে নিয়ে গেল সবার সামনে, আর সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি প্রথমে দুঃখিত আপনাদের সবার আনন্দ নষ্ট করার জন্য। মেয়ে জাতিকে নিয়ে এমন বাজে মন্তব্য আমার অপছন্দ। তাছাড়া আপনারা সকলেই জানেন আজকের এই পার্টি আমাদের অফিসে যে ডিলটা সম্পন্ন হয়েছে তাকে ঘিরে। কিন্তু আমি আপনাদের সবাইকে আজকে আর একটা কথা জানাতে চাই। মিস ফারিয়া আমার ওয়াইফ। জানি কথাটা শুনে অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। ফারিয়া আমার বউ। এই কথা শুনে নিশুর আগে গসগস করে চলে গেল, আর অন্যরা সবাই এই কথা শুনে সবাই করতালি দিতে লাগলো। একে একে সবাই কংগ্রেচুলেশন জানালো, আমাদের বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য দোয়া করলো। রাতে সবাই ডিনার করে চলে গেল। আমি ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে একটা প্লাজো আর টপ পরে বেলকনিতে দাঁড়িয়ে আছি আকাশের দিকে তাকিয়ে। এমন সময় ফারহান এসে আমার চুলে হাত বুলাতে লাগলো। খুব বেশি দরকার ছিল কি মিরাজ শেখকে এমনভাবে মারার? মিরাজ শেখের জন্য কি তোমার খুব খারাপ লাগছে নাকি? আমি তো সে কথা বলিনি। যদি আপনার কোনো ক্ষতি করে তো? আমার কিসের ক্ষতি করবে? আর আমার কিছু হলে তো তোমার জন্য ভালো, তোমাকে মুক্তি দিয়ে দেব। বলেই ফারহান এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ফারিয়া এসে কিছু না বলেই ফারহানের বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তা দেখে ফারহান মুচকি হেসে পরম আদরে ফারিয়াকে বুকের সাথে মিশিয়ে ঘুমিয়ে পড়ল।
অন্যদিকে দীপ্তি তার মাকে যা ইচ্ছা তা বলল ফারিয়া আর ফারহানকে নিয়ে। দেখো মা, তোমার ছেলে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তুমি এত করে বলেছো যে তাকে আরো ভালো সুন্দরী মেয়ে খুঁজে দিবে। কে শুনলো কার কথা? তার এক কথা, আমি বিয়ে করব না। ওই মুখ পুরীকে শেষে বিয়ে করেই নিল। তাসিনের সামনে তো আমি লজ্জায় মাথায় উঁচু করে তাকাতেও পারছি না। কি আছে ওই মেয়ের মধ্যে মা? তোমার ছেলে তোমাকে একবার জানানোর চেষ্টাও করলো না, বিয়ে করে নিল। আদর দিয়ে তো বাদর বানিয়েছ। এখন প্রতিবেশীদের নানা কথা শুনবে, সবাই তো তোমাকেই বলবে নিহার তোমার ছেলে তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। ছি ছি। আর যখন বাচ্চা হবে না, তোমার বান্ধবীরা সবাই বলবে কিরে নেহার, তোর নাতি নাতনি কেন হচ্ছে না? ভাবতেই কেমন লাগছে মা। ছি, কি লজ্জার বিষয়। তুমি কিছু বলছো না কেন মা? রেগে বলল দীপ্তি। এতক্ষণ পর মিসেস নেহারও মুখ খুললেন। আগে সব ব্যাপার জেনে নিতে হবে। ফারহান এমন একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবিনি। ঠান্ডা মাথায় সব ভাবতে হবে, সুযোগ বুঝে কাজ করতে হবে। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আর এখনো তো তেমন কেউ জানে না। শোন, সকালে ফারিয়া ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো ফারহানের লোমশ বুকের উপর। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফারহানের প্রতি কেমন যেন মায়া কাজ করছে ফারিয়ার। মহি ডুবে যাচ্ছে ফারহানের ফ্যানের বাতাসে, চুলগুলো উঠছে ফারহানের, আর ফারিয়ার চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। এক সময় কত স্বপ্ন দেখতো ফারহানকে নিয়ে, তার একটা পরিবার হবে, বেবি হবে, সারা ঘর আনন্দে মেতে উঠবে। কিন্তু এখন এইসব ভাবতেই ফারিয়ার চোখে জল আসে। কি হবে এরপর? কিভাবে দাঁড়াবে দীপ্তি আর তার মায়ের সামনে? ফারহানকে কিভাবে আবারও ধোকা দেবে, এই সব ভাবছে আর কান্না করছে। ফারিয়ার চোখের জল পড়ছে ফারহানের মুখের উপর, আর ফারহানের নড়াছড়া দেখে ফারিয়া ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তাড়াতাড়ি চোখের জল মুছে নেয়। ওর মধ্যে ফারহানের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ফারিয়ার ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং শোনাবো। বলেই কপালে চুমু দিল। ফারিয়া কিছু না বলে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ফারহানের জন্য কফি নিয়ে আসলো। রুমে ঢুকে দেখে ফারহান রুমে নেই। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে ফারহান গোসল করে বের হলো। তার ছোট ছোট ভেজা চুলগুলো থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ফারিয়ার ইচ্ছে করছে ফারহানের চুলগুলো আলতো করে আঁচল দিয়ে মুছে দিতে, ফারহানের ভেজা লোমশ বুকে হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে। ফারহান ফারিয়ার এমন ভাবে তাকিয়ে থাকা দেখে মুচকি হেসে বলে, ছি ছি, এমন করে তাকিয়েছো কেন? আমার লজ্জা করছে না বুঝে? ছেলে হলেও আমার লজ্জা করে। হায় হায়, কেমন করে তাকিয়েছে দেখো। বলেই মুখে হাত দিয়ে ঢেকে ফেলল। অন্যদিকে ফারহানের এমন অবস্থা দেখে ফারিয়ার লজ্জার নাজেহাল অবস্থা। কফি রেখে তাড়াতাড়ি বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। ফারিয়ার এমন করে চলে যাওয়া দেখে ফারহান হো হো করে জোরে হেসে দেয়। ফারহান কফি হাতে নিয়ে বেলকনিতে গিয়ে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। ফারহানকে দেখে ফারিয়া লজ্জায় মাথা নিচু করে চলে আসতে নিলেই ফারহান এক হাত দিয়ে জড়িয়ে ধরে। পালাচ্ছ কেন শোনাবো? বরকে একা ফেলে কোথায় পালানো হচ্ছে? ফারিয়ার কাঁধে পরম আবেশে নাক ঘষে কথাটি বলল। পালাবো কেন? চোখ বন্ধ করে কথাটি বলল। তাহলে এখানে থাকো। বলেই কফিতে চুমুক দিল ফারহান। বাহ, অসাধারণ হয়েছে। এখন থেকে রোজ সকালে আমার জন্য কফি বানিয়ে দিবে। আমি সকালের শুরুটা তোমার হাতের কফি দিয়ে শুরু করতে চাই। আমি পারবো না আপনার জন্য কফি বানাতে। তুমি না বানিয়ে দিলে আর কি করার, নিশুকে কফি বানানোর দায়িত্ব দিব। কথাটা বলার সাথে সাথে ফারিয়া রাগী চোখে ফারহানের দিকে তাকালো। তা দেখে ফারহান মুচকি হাসি দিল আর বলল, আচ্ছা আমি অফিসে যাব, রেডি হতে হবে। আগে আমি রেডি হই। তোমার আজ থেকে অফিস যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকো। মানে তোমার আজকে থেকে অফিস যাওয়া বন্ধ, তুমি বাসায় থাকবে। আমি আসলে আমার কি লাগবে না লাগবে তার খেয়াল রাখবে, সবকিছু রহিমা খালা থেকে জেনে নেবে। ওকে? কফি রেখে জড়িয়ে ধরে বলে কথাগুলো বলল। ফারিয়া কিছু বলতে চেয়েও পারল না। ঠিক আছে। ফারহান রেডি হয়ে অফিসে চলে গেল। যাওয়ার আগে ফারিয়ার কপালে ভালোবাসার পরশ দিয়ে গেল আর সাবধানে থাকতে বলল। ফারহান দুপুরে ফারিয়াকে কল দিয়ে জিজ্ঞেস করলো খেয়েছে কিনা, কি করছে। ফারিয়ার একা একা বোরিং লাগছিল, তাই রহিমা খালার কাজে সাহায্য করলো, তার সাথে গল্প করলো।
অনেক ভাব জমে গেল দুজনের মধ্যে। সন্ধ্যায় ফারহান বাসায় ফেরার পর ফারিয়া ফারহানকে পানি এগিয়ে দেয়। যা যা দরকার সব ঠিক মতো সময় মতো দিচ্ছে ফারিয়ার। এইসব আচরণ ফারহানকে বেশ অবাক করছে, আবার মনের ভেতর প্রশান্তিও অনুভব করছে। রাতে ডিনার করে দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে ফারিয়া ফারহানকে কফি বানিয়ে আর ফারহান অফিসে চলে যায়। এখন মোটামুটি সব ঠিকঠাক। ফারিয়া যথেষ্ট খেয়াল রাখে ফারহানের। ফারহান তো আকাশের চাঁদ হাতে পেয়েছে যেন, তবে কোথাও না কোথাও তাদের মাঝে দূরত্ব থেকেই যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। ফারহান ফারিয়ার জন্য অফিস থেকে আসার সময় বেলি ফুল নিয়ে আসে, চকলেট নিয়ে আসে, মাঝে মাঝে বাইরে নিয়ে যায় ফারিয়াকে। এভাবেই কেটে যায় আরো কয়েকটা দিন। অন্যদিকে দীপ্তি, আচ্ছা মা, তুমি কিছু বলছো না কেন ভাইয়াকে? মান সম্মান তো সব শেষ করে দিচ্ছে। আস্তে আস্তে চারদিকে জানাজানিও হয়ে যাচ্ছে। এক্ষুনি কিছু একটা করতে হবে। আচ্ছা ফারিয়া, আমি আসছি, নিজের খেয়াল রেখো। বলি ফারহান ফারিয়ার কপালে চুমু দিয়ে চলে গেল। ফারহান চলে যাওয়ার পর ফারিয়ার একা একা লাগছিল। তার রহিমার সাথে গল্প করছে। এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে রহিমা বলে, অহন আবার কেডা আইলো? করো, কিছু দরকার হয়তো। আচ্ছা দেখি। বলি রহিমা উঠে দরজা খুলতে যাবে, তখন ফারিয়া বলে, তুমি বসো, আমি দেখছি। বলি উঠে দরজা খুলে দেখে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটাকে দেখে ফারিয়া তাকিয়ে আছে, কারণ মহিলাটাকে সে চেনে না। ফারিয়ার তাকিয়ে থাকা দেখে মহিলাটা বলে ওঠে, কি ভিতরে আসতে বলবে না নাকি? এটাও জানো না যে কেউ দরজায় দাঁড়িয়ে থাকলে তাকে ভিতরে নিয়ে যেতে হয়? মহিলাটা কড়া গলার কথা শুনে ফারিয়া একটু অপমান বোধ করলেও তা বুঝতে না দিয়ে পরম সম্মানের সাথে ভেতরে আসতে বলে। মহিলাটা ভেতরে আসে। এতক্ষণে রহিমা খালাও চলে এসেছে। কে আসলো দেখার জন্য। রহিমা খালা এসে বলে, আরে ম্যাডাম, আপনি আসেন, ভেতরে আসেন, উনি ফারহান স্যারের মা। ফারিয়াকে উদ্দেশ্য করে বলল কথাটা রহিমা। ফারিয়া বুঝতে পেরে সালাম করার জন্য এগিয়ে গেলে ফারিয়াকে সালাম করতে না দিয়ে নিহার বলে ওঠেন, থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আসলে মা, আমি আপনাকে চিনতে পারিনি। আমি চা বানিয়ে নিয়ে আসছি আপনার জন্য, আপনি বসুন। বলে যেতে নিলেই মিসেস নিহার বলে ওঠে, কোথাও যেতে হবে না তোমার, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেই সোফায় আরাম করে বসলো। জি বলুন। বলে মিসেস নিহারের সামনে গিয়ে দাঁড়ালো। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। জি। বলে নিহারের পাশে বসলো। কত টাকা চাই তোমার? স্বাভাবিকভাবেই কথাটা বললেন নিহার। কিসের টাকা? বলে জিজ্ঞাসু দৃষ্টিতে নিহারের দিকে তাকালো। তুমি নিশ্চয়ই জানো তোমার কখনো বাচ্চা হবে না, কারণ তোমার বাচ্চা হওয়ার ক্ষমতা নেই। জানোই তো আমার একটাই ছেলে, আর আমি চাই আমার ছেলের বাচ্চা হোক। আমার বংশবৃদ্ধির জন্য তো তার বাচ্চা হওয়া আবশ্যক, তাই না? যা তুমি তাকে দিতে পারবে না। আমি চাই না তুমি আমার ছেলেকে বাবা ডাক শোনা থেকে বিরত রাখো। আমার খুব ইচ্ছে আমার নাতি নাতনি হবে। সবাই যদি জানে তোমার এমন একটি মেয়ের সাথে ফারহানের বিয়ে হয়েছে যার কিনা বাচ্চা হবে না, অপমানে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আর তুমি চিন্তা করো না, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দেব। তোমাকে আমার ছেলের জীবন থেকে চলে যেতে হবে। তোমার সব খরচের দায়িত্ব আমি নেব। আমি কি বলতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। দুপুরে অনেকবার কল দিয়েও ফারিয়াকে পায়নি ফারহান। হয়তো তার ফোনে চার্জ নেই, তা ভেবে আর কল দিল না। অফিসের কাজের চাপে ফারিয়ার কথা আর মনে পড়েনি। সন্ধ্যায় অফিস ছুটির পর ফারিয়ার জন্য চকলেট নিল। অনেকগুলো চকলেট ফারিয়ার খুব প্রিয়। তাদের রিলেশন চলাকালীন ফারিয়া রাগ করলে চকলেট দিয়ে ফারিয়ার রাগ ভাঙাতো ফারহান। ফারিয়ার বাচ্চামিগুলো মনে করেই মুচকি হাসে ফারহান। আকাশটা মেঘলা হয়ে আছে, খুব জোরে বৃষ্টি নামতে পারে। অনেকদিন পর ফারিয়াকে পেয়েছে, তাই ফারহান চায় ফারিয়ার সাথে বৃষ্টি বিলাস করতে। খুব খুশি লাগছে ফারহানের। আজকে খুব দ্রুত গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছে ফারহান। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলে রহিমা খালা এসে দরজা খুলে দেয়। রহিমা খালাকে দেখে একটু অবাক হয় ফারহান, কারণ
এই কয়েকদিন ফারিয়াকে দরজা খুলে দিত, কারণ এই সময় ফারহান আসে। আজকে ব্যতিক্রম দেখে ফারহান একটু অবাক হলেও কিচ্ছু বলে না। উপরে চলে যায় নিজের রুমে গিয়ে ফারিয়াকে না দেখে ডাকা শুরু করে। সাড়া না পেয়ে রুম ভালো করে দেখে, বেলকনিতেও না দেখে ওয়াশরুমে চেক করে। না, ফারিয়া ওয়াশরুমেও নেই। এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফারহান ভাবলো হয়তো ছাদে গেছে। ফারহান ছাদে গিয়ে দেখলো ফারিয়া সেখানেও নেই, আর বৃষ্টি হচ্ছে তাই থাকার কথাও না। ফারিয়াকে না পেয়ে ফারহান তাড়াতাড়ি নিচে নেমে ফারিয়াকে ডাকতে লাগলো। ফারিয়ার কোনো সাড়া না পেয়ে ফারহান রহিমা খালাকে ডাকতে লাগলো। রহিমা খালা, কোথায় তুমি? জোরে জোরে ডাকতে লাগলো। ফারহানের এমন জোরে ডাকা শুনে রহিমা খালা তড়ি ঘড়ি করে এসে বলে, কি হয়েছে স্যার? ফারিয়া কোথায়? হ্যাঁ, কইলো বাড়ি চলি যাইতেছি। বাড়ি চলে গেছে মানে কি? জোরে কথাটা বলল। ফারহানের কথা শুনে রহিমা খুব ভয় পেয়ে যায় আর বলে, ম্যাডাম আইছিল, তই বৌমনিরে কইছে চইলা যাইতে। মা এখন কেন আসলো, আর কেনই বা ফারিয়াকে চলে যেতে বললো? তুমি কিছু শুনেছ? কি বলেছে মা? শুনছি বৌমনি নাকি মা হইতে পারবো না, হেল্লাইগাই কইছে আপনের জীবন থাইকা চইলা যাইতে 1 বছর আগে। আর ম্যাডাম বৌমনিরে কইছে আপনার ভালো চাইলে চইলা যাইতে, বৌমনি সব খরচ চালাইবো ম্যাডাম। অনেক টাকা দিতে চাইছে বৌমনিরে চইলা যাওয়ার লাইগা, কিন্তু বৌমনি টাকা নেয় নাই, চইলা গেছে। ম্যাডামের কথাই বৌমনি চইলা গেছে। রহিমা খালার কথা শুনে ফারহানের মাথায় আগুন ধরে গেল। আর এখন সব ক্লিয়ার ফারহানের কাছে ফারিয়া কেন 1 বছর আগে তাকে ছেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সব মনে পড়ে ফারহান। যখন জিজ্ঞেস করতো কেন ছেড়ে চলে গিয়েছিলে আমাকে ফারিয়া, তখন উত্তরে বলতে চাইতো তার অসম্পূর্ণতা নিয়ে। ফারহানের জীবনে এসে জড়াতে চায়নি। ফারিয়া মা হতে পারবে না, তাই সে আমাকে এড়িয়ে চলত। কিন্তু আমাকে একটা বার তো জিজ্ঞেস করতে পারতো আমি কি চাই। আমাকে কিছু না বলে এসব করলো ফারিয়া। রাগে ফারহানের চোখ দুটো লাল হয়ে গেল। তাড়াতাড়ি উপরে গেল তার রুমে ফোন নিতে, আর একটা চিঠি পেল ফারহান। খুলে দেখে চিঠিতে লেখা, সময় মতো ডিভোর্স পেপার পেয়ে যাবে তুমি, ভালো থেকো। চিঠিটা পড়ে ফারহানের আরো বেশি রাগ উঠল। কফিলকে কল দিয়ে বলে তার বাসায় আসতে। অফিস ছুটির কারণে কফিল এখনো রাস্তায়, তাই তাড়াতাড়ি চলে আসলো। স্যার আসবো? আসো, আমার সাথে চলো। আসুন স্যার। দুজনে গাড়িতে উঠল। কফিলকে বলল ফারিয়ার হোস্টেলে নিতে গাড়ি। কফিলকে সাথে নেওয়ার একমাত্র কারণ হলো ড্রাইভিং করা। না হয় ফারহান রাগের মাথায় উল্টাপাল্টা ড্রাইভিং করে কোনো দুর্ঘটনা বাঁধিয়ে ফেলবে, আর ফারিয়াকেও খোঁজা হবে না। ফারহান গাড়িতে বসে রাগে ফুঁসছে। তোমার সাহস কি করে হয় আমাকে বলা ছাড়া একবার বাড়ির বাইরে রাখার? তুমি আমার বউ, আমার কথাই শেষ কথা। আমাকে জিজ্ঞেস করা ছাড়া কেন তুমি বাড়ি ছেড়ে গেছো? এর একটা উচিত শিক্ষা তো তুমি পাবে। কে কি বললো না বললো সেদিকে মাথা ঘামানোর তো কোনো দরকার নেই। এইসব ভাবছে আর রাগে ফুঁসছে। এর মধ্যে ফারহান তার মা নিহারকে কল দিল। 2-3 বার রিং হওয়ার পরই রিসিভ করলো নিহার। কেমন আছিস বাবা? আমি কেমন আছি তা তো তোমার জানার কথা, তাই না? এখন জিজ্ঞেস করার কি দরকার? আমাকে ভালো থাকতে দেবে না তোমরা, তাই না? কি বলছিস এসব? তুই কি ভুলে গেছিস তুই কার সাথে কথা বলছিস? সম্মান করতে ভুলে গেলি নাকি? তোর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ও প্লিজ মা, আমি সম্পূর্ণ সুস্থ, আর আমাকে ম্যানার শেখাতে এসো না। আমি যা বলছি ঠিকই বলছি। কেন এসেছিল আজকে আমার বাসায়? আমার ভালো থাকা কি তোমার আর তোমার মেয়ের সহ্য হয় না? ফারিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। ফারিয়ার কিছু হলে তোমাদের ভালো হবে না। ফারহানের এসব কথা শুনে নিহারের গা যেন জ্বলে যাচ্ছে, কিন্তু চুপ করে আছে। এটা ভেবে খুশি লাগছে যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। নিহারের এমন চুপ করে থাকা দেখে ফারহান আবার বলে ওঠে, কালকে সকালে যাতে তোমাকে আর তোমার মেয়েকে আমার বাসায় পায়, এটাই শেষ কথা। বলেই ফারহান ফোন কেটে দিল। বেচারা কফিল ভয়ে কিচ্ছু বলছে না, কারণ ফারহানের এই রাগের সাথে সে পূর্ব পরিচিত। গাড়ি হোস্টেলের সামনে থামতেই ফারহান নেমে ফারিয়াকে খুঁজতে লাগলো। কফিল গিয়ে হোস্টেলের ম্যানেজারের সাথে কথা বলল। উনি বলেছে ফারিয়া নাকি অনেক দিন হলো হোস্টেলে আসে না। ফারহানের বুঝতে বাকি রইল না ফারিয়া তার বাড়ি চলে গেছে। দুজনে গিয়ে গাড়িতে বসলো। রাগে ফারহানের শরীর কাঁপছে। মনে হচ্ছে ফারহান কফিলকে ফারিয়ার ঠিকানা বলল।
তাড়াতাড়ি গাড়ি চালাতে বলল। কফিল ফারহানের এমন অবস্থা দেখে ভয়ে ভয়ে গাড়ি চালাতে লাগলো। এর মাঝে ফারহান কফিলকে ধমক দিয়ে বলে উঠল, এত আস্তে গাড়ি চালালে কখন যাব? তোমাকে না নিয়ে আসে বেটার ছিল। সরি স্যার। বলে জোরে গাড়ি চালাতে লাগলো ভয়ে। অন্যদিকে মিসেস মেহতাজ ঘরে বসে টিভি দেখছিলেন। কলিং বেলের আওয়াজ শুনে বিরক্ত হয়ে দরজা খুলে দেখে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলো যে এটা তার একমাত্র মেয়ে ফারিয়া। ফারিয়াকে দেখে হাউমাউ করে কেঁদে দিলেন মিসেস মেহতাজ। মেহতাজের কান্না শুনে ঘরে থাকা আতিক আব্দুল্লাহ অর্থাৎ ফারিয়ার বাবা বেরিয়ে আসেন। এসে দেখেন ফারিয়া বাসায় এসেছে আর মিসেস মেহতাজ ফারিয়াকে চুমু দিয়ে কান্না করতে করতে বলল, কোথায় চলে গিয়েছিস তুই? তোকে কত খুঁজলাম। আমাদের কথা কি তোর একটুও মনে পড়েনি মা? একটা বছর কেন দূরে ছিলি আমাদের থেকে? এইসব বলতে লাগলো আর কান্না করতে লাগলো। আতিক সাহেব বলে ওঠেন, আরে আমার মামুনিটাকে ঘরে আসতে দিবে তো নাকি? কতদিন পর বাসায় আসলো। ফারিয়া এগিয়ে গিয়ে তার বাবাকে সালাম করলো। তার বাবা ফারিয়াকে বুকে জড়িয়ে নিল এবং ভেতরে নিয়ে গেল। তারপর ফারিয়া তাদের সমস্যার কথা বলল, কেন ছেড়ে চলে গেছে তাদের সাথে ফারহানের অফিসে জব করা এবং বিয়ের কথা। ফারহানের মায়ের কথা সব বলল। সব শুনে মিসেস মেহতাজ বলেন, ফারিয়ার উচিত ছিল ফারহানকে বিষয়টা জানানো। আতিক সাহেবও বেশি কিছু বললেন না। অনেকদিন পর মেয়েকে কাছে পেয়েছেন, এতেই অনেক খুশি তারা। মিসেস মেহতাজ নিজের হাতে মেয়েকে খাইয়ে দিল। আজকে সবাই মিলে একসাথে খাবার খেলো। দুপুরেও রাতে খাবার খেয়ে ফারিয়া তার রুমে চলে গেল। ফারহানের একটা ছবি হাতে নিয়ে শুয়ে আছে ফারিয়া আর ভাবছে, মানুষের জীবনে না চাইতেও অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু পেয়ে যায়, আর না চাইতেও অনেক কিছু হারিয়ে ফেলতে হয়। ফারহানকে খুব মনে পড়ছে, তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ছে তার। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ফারিয়া শোয়া থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখে একটা গাড়ি তাদের বাড়িতে ঢুকছে। তা দেখে ফারিয়া সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখে এটা ফারহানের গাড়ি। ফারহানের গাড়ি দেখে ফারিয়া খুব ভয় পেয়ে গেছে। ফারহান গাড়ি থেকে নেমে কলিং বেল চাপতে লাগলো একসাথে। কলিং বেলের এমন আওয়াজ শুনে মিসেস মেহতাজের রাগ হলো। তিনি চেঁচিয়ে বললেন, আরে আসছি তো, এভাবে কলিং বেল চাপার কি আছে? বলেই দরজা খুলতে আসেন। তার সাথে আতিক সাহেবও আসেন। মেহতাজ দরজা খুলে দেখে যে ফারহান দাঁড়িয়ে আছে। তুমি? আমি। ফারিয়া কোথায়? উপরে আছে ওর রুমে। বলা মাত্রই ফারহান এক মিনিটও দেরি না করে উপরে চলে গেল ফারিয়ার রুমে। গিয়ে দেখে ফারিয়া বিছানায় বসে আছে। ফারহানকে দেখে দাঁড়িয়ে যায় আর বলে, আপনি কেন এসেছেন? আমি তোকে নিয়ে যেতে এসেছি। আমি যাব না কোথাও আপনার সাথে। আপনাকে এখানে কে আসতে বলেছে? ফারহানের মুখে তুই ডাক শুনে ফারিয়া বুঝে যায় ফারহান প্রচন্ড রেগে আছে, সাথে তার চোখ দুটো লাল হয়ে আছে। চল আমার সাথে। বলে ফারিয়ার হাত ধরে নিচে নিয়ে যায়। আর ফারিয়া বলে, আমি কোথাও যাব না, ছেড়ে দিন আমাকে। বলে হাত ছাড়ানোর চেষ্টা করছে। ফারহান ফারিয়াকে নিচে নিয়ে যায় আর আতিক সাহেব ও মিসেস মেহতাজকে উদ্দেশ্য করে বলে, মা বাবা দোয়া করবেন আমার জন্য। আমি ফারিয়াকে এখন নিয়ে যাচ্ছি, আর আমি বলে দিব আপনাদের যাওয়ার জন্য। বলেই ফারহান ফারিয়াকে নিয়ে বেরিয়ে যায়। মেহতাজ আর আতিক সাহেবও কিছু বলেনি। তারা বুঝে গেছেন তার মেয়ের জন্য ফারহানই উপযুক্ত ছিলেন। ফারহান ফারিয়াকে জোর করে গাড়িতে উঠায় আর কফিলকে বলে যেন তাড়াতাড়ি গাড়ি চালায়। পুরো রাস্তায় ফারিয়া বারবার চেয়েছে গাড়ি থেকে নামার জন্য। ফারহানের সাথে জোরাজুরি করছে কিন্তু পারেনি। ফারহানের বাসার সামনে কফিল গাড়ি থামায়। ফারহান ফারিয়াকে টেনে গাড়ি থেকে নামায় আর কফিলকে বলে গাড়ি নিয়ে তার বাসায় চলে যেতে। কফিল বেশি কথা না বাড়িয়ে চলে যায়। ফারহান কলিং বেল চাপ দিতেই রহিমা খালা দরজা খুলে দেয়। মনে হচ্ছিল দরজা খোলার জন্যই দরজার পাশে দাঁড়িয়েছিল। ফারহান ফারিয়াকে উপরে নিজের ঘরে নিয়ে যায় আর হাত ছেড়ে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব আর আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব বলে চলে যেতে চাইলে ফারহান রাগ কন্ট্রোল করতে না পেরে ফারিয়াকে থাপ্পড় মারতে শুরু করে আর বলে, তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া বাইরে পা রাখার? তোকে কে কি বলছে তুই সবকিছু আমাকে বলার দরকার ছিল, কারণ আমি তোর পর
তোর সকল ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোকে কি অন্য কেউ বিয়ে করেছে যে তুই তাদের কথা শুনবি? তোর খুব শখ না আমাকে ডিভোর্স দেওয়ার? তোর এই শখ কখনো পূরণ হবে না আমি বেঁচে থাকতে, বুঝলি? ফারহান এসব বলতে লাগলো আর ফারিয়াকে থাপ্পড় মারতে লাগলো। ফারিয়া ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে থাপ্পড়ের জন্য, তাও ফারিয়া কিচ্ছু বলছে না, কান্না করে যাচ্ছে। এত জোরে থাপ্পড় দিয়েছে ফারিয়া পড়ে যায়। ফারহান ফারিয়ার চুলের মুঠি ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায় আর ফারিয়া বলতে থাকে, আমার লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ফারহান ফারিয়ার কোনো কথা শুনছে না। ফারিয়াকে ছাদে নিয়ে গিয়ে দরজা খুলে বৃষ্টির মধ্যে ছাদে রেখে আসে। দরজা তারপর লক করে নিচে এসে ফারহান রাগে অনেক কিছু ভেঙে ফেলে আর অফিসের জামা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বসে আছে সোফায়। প্রায় 1.5 ঘন্টা পর ফারহানের মনে হলো এ কি করলো সে? খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে আজকে। ফারিয়ার কথা মনে পড়তেই দেখে এখনো বৃষ্টি হচ্ছে। ফারহান আর একটু দেরি না করে দৌড়ে ছাদে চলে যায় আর ছাদে গিয়ে দেখে ফারিয়া নিচে পড়ে আছে সেন্সলেস হয়ে। ফারহান কয়েকবার ডাক দেয় কিন্তু ফারিয়া কোনো সাড়া দেয় না। ফারহান গায়ে হাত দিয়ে দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। তা দেখে ফারহান পুরোপুরি ভাবে ঘাবড়ে যায়। দেরি না করেই ফারহান ফারিয়াকে কোলে তুলে নেয় আর রুমে নিয়ে আসে। রুমে নিয়ে এসে রহিমা খালাকে ডেকে আনে ফারিয়ার কাপড় চেঞ্জ করে দেওয়ার জন্য। রহিমা খালা কাপড় চেঞ্জ করিয়ে চলে যায় ফারহানের রুমে। ঢুকে দেখে ফারিয়ার কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ফারহান ফারিয়ার গায়ে কম্বল দেয় আর ডাক্তারের কাছে কল করে সব বলে যে ফারিয়া বৃষ্টিতে ভিজে সেন্সলেস হয়ে গেছে। দরজায় দাঁড়িয়ে পায়চারি করছে আর ডাক্তারের জন্য অপেক্ষা করছে ফারহান। কলিং বেলের আওয়াজ শুনিয়ে দরজা খুলে দেয় ফারহান। আসুন ডাক্তার আয়ান। বলে অস্থিরতা নিয়ে ডাক্তারকে ভেতরে নিয়ে গেল ফারহানের রুমে। ডাক্তার ফারিয়াকে দেখে বলে, ভয়ের কোনো কারণ নেই, বেশি ঠান্ডা লাগার কারণে সেন্সলেস হয়ে গেছে আর জ্বর আসছে। তা ফারহান বিয়ে কবে করলে? আর এভাবে একটা মেয়েকে কেউ মারে? ফারিয়ার গালে আঙ্গুলের দাগ, ঠোঁট কেটে ফুলে যাওয়া দেখে বলল, আসলে থাক আর বলতে হবে না। সংসারে এমন অনেক ছোটোখাটো সমস্যা হয়, বউকে মারতে হয় না, ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। মেয়েটাকে তার বাবা মা ভরসা করে তোমার সাথে বিয়ে দিয়েছে, এভাবে মারা কি দরকার ছিল? দেখো কত নিষ্পাপ লাগছে দেখতে। নেক্সট টাইম এমন কিছু করো না। আচ্ছা, আমি এখানে কিছু ব্যথার ওষুধ আর জ্বরের ওষুধ দিচ্ছি, এগুলো খাওয়াবে ঠিক মতো। আমি আসছি। দুঃখিত এত রাতে বিরক্ত করার জন্য। আরে এটা আমাদের দায়িত্ব। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসে। না না, আমি একাই চলে যেতে পারবো। বলি ডাক্তার আয়ান চলে গেল। ফারহানের ভেতর অপরাধ বোধ হতে থাকে খুব। ডাক্তারের কথায় খুব লজ্জা পেয়েছিল। রাগের মাথায় কি করে ফেলল সে? ফারহান ফারিয়ার কাছে এসে দেখে ফারিয়ার শরীর কাঁপছে। ফারহান খুব যত্ন করে ফারিয়ার কপালে চুমু দেয় আর ঠোঁটে কাটা জায়গায় মলম লাগিয়ে দেয়। ফারিয়াকে জড়িয়ে ধরে। সে সারা রাত ঘুমায়নি। সকালে ফারিয়ার ঘুম ভেঙে দেখে ফারহানের বুকের উপর ঘুমিয়ে আছে আর ফারহান তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। কাল রাতের কথা মনে পড়তেই ফারিয়া উঠে যেতে নিলেই পারে না। সারা শরীর ব্যথা হয়ে আছে তার। চোখে জল চলে আসে ফারিয়ার। তা দেখে ফারহান ফারিয়াকে ধরে বসিয়ে দেয়। আর যদিও ফারিয়ার রাগ হচ্ছিল খুব, ফারহান ফারিয়াকে ফ্রেশ করিয়ে দেয় আর ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। ফারিয়া খেতে না চাইলেও জোর করে খাইয়ে দেয়, ঔষধও খাইয়ে দেয়। ফারহান ফারিয়ার সাথে কথা বলতে চাইলেও ফারিয়া মুখ ঘুরিয়ে নেয়। অন্যদিকে ছেলের কথায় মিসেস নেহার দীপ্তি সকাল সকাল চলে এসেছে। সাথে নিয়ে এসেছে সুহাকে। সুহা হলো মিসেস নেহারের ভাইয়ের মেয়ে। তিনি চায় সুহাই হোক ফারহানের বউ। বউ করে নিয়ে অন্যদিকে সুহাও ফারহানকে পছন্দ করে। সুহা অনেক খুশি, এই প্রথম ফারহানের বাসায় এসেছে। মিসেস নেহারও মনে মনে অনেক খুশি। ফারিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। আজকে ছেলেকে বুঝিয়ে সুহা আর ফারহানের বিয়ে ঠিক করে রাখবে। কলিং বেলের আওয়াজ শুনে রহিমা খালা দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে নেহার, দীপ্তি আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে। রহিমা খালা সবাইকে ভেতরে আসতে বলে। সবাই ভিতরে এসে বসে আর রহিমা ফারহানকে ডেকে বলে তার মা এসেছে। ফারহান নিচে আসে। ফারহানকে দেখে সুহা বলে, গুড মর্নিং ফারহান।
গুড মর্নিং সোহা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। বলি রহিমা খালাকে ডাকে। জি স্যার, কিছু কইবেন? সবাইকে কফি দাও। আচ্ছা স্যার। বলি চলে গেল। আর মিসেস নিহার বলে ওঠে, তা ফারহান, আমি চাচ্ছি যে সুহার সাথে তোমার বিয়ে ফাইনাল করতে। ভাইয়া, তুমি কি বলো? আমরা সবাই চাই। এখন তো আর কোনো ঝামেলা নেই, তাই না? এর মধ্যে রহিমা খালা সবাইকে কফি দিয়ে যায়। খালা, ফারিয়াকে দিয়ে আসো। আচ্ছা। ফারিকে ফারহান? আমার বউ। তুমি বিয়ে করেছো ফারহান? কিন্তু ফুপি যে আমাকে আজকে নিয়ে আসলো। খুব বেশি অবাক হয়ে, ফারহান, এইসব কি বলছিস তুই? ওই অলক্ষণে মেয়ে না কাল চলে গেছে? তুমি কি ভাবছো আমি ওর রূপ গুণ দেখে ভালোবেসেছে, নাকি ওর অসম্পূর্ণতার কথা শুনে ওকে ছুঁড়ে ফেলে দিব? তুমি ভুল ভাবছো। তোমার কথায় ও বাসা থেকে চলে গিয়েছিল ঠিক। কাল রাতে আমি ওকে নিয়ে এসেছি। ভাইয়া, তোমার মাথা ঠিক আছে? তুমি ওকে আবার নিয়ে এসেছো বাসায়? দীপ্তি, তুই চুপ কর। বড়দের কথার মাঝে কথা বলবি না। চুপ করবো মানে? ও চলে যাওয়ার পরও কেন নিয়ে এসেছো? আমরা মানুষের কথা শুনতে পারবো না। দীপ্তি, তোকে চুপ করতে বলেছে। এখন তো আমাকে চুপ করতে হবে। মানুষ তো আমাদের কথা শোনাবে। মা, তুমি কিছু বলছো না কেন? একটা থাপ্পড় দিব। মানুষের কথার খবর তুই কি রাখিস? তোর যখন বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল, তাসিনকে ডিভোর্স দিয়েছে। তারপর থেকে যে বাচ্চা হচ্ছে না, কই তাসিন তো তোকে ছেড়ে যায়নি, বরং বলেছে আমাদের বাসায় থাকতে। যখন তোর শাশুড়ি মেনে নেবে, তখন তোকে আবার নিয়ে যাবে। এই যে এতদিন বাবার বাসায় পড়ে আছিস, মানুষ তো আমায় কথা শোনায়। কি সমস্যা তোমার বোনের? তোমার বোন শ্বশুরবাড়ি যায় না কেন? আমি কি তোকে কখনো কিচ্ছু বলেছে? পাড়ার প্রতিবেশী তো আমাকে কথা শোনায় তোকে নিয়ে। কই, আমি তো কখনো অভিযোগ করিনি। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তোল। তুই কেমন তা চিন্তা কর। আর মা, তোমাকে বলি, সব মানুষের সবকিছু ধারণ করার ক্ষমতা আল্লাহ দেয়নি। আল্লাহ চাইলে তো আমাদের বাচ্চা হতেই পারে, তাই না? তুমি কেন বুঝতে চেষ্টা করছো না? তুমি কি চাও না আমি ভালো থাকি? আর অনেক মানুষের তো বাচ্চা হয় না, তাই বলে কি ওদের ডিভোর্স দিয়ে দিতে হবে? প্রয়োজনে বাচ্চার দত্তক নিব, আর আল্লাহ ইচ্ছা করলে আমাদের ঘরে বাচ্চা দিতে পারে, তাই না? তোমরা একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের সংসার কিভাবে ভাঙতে চাও? তোমাদের মতো কিছু মহিলার কারণে অনেক নারী শান্তিমতো সংসার করতে পারে না। যে সংসারে শান্তি নেই, সেখানে বাচ্চা দিয়ে কি হবে? কখনো ভেবে দেখেছ? আমি যদি ফারিয়াকে নিয়ে সুখী হই, তাহলে তো তোমার খুশি হওয়ারই কথা। তাই দয়া করে ফারিয়াকে আমার থেকে আলাদা করার চেষ্টা করো না, প্লিজ মা। হাত জোর করে বলছে, আমার কোনো বাচ্চা লাগবে না। আমি ওকে ভালোবাসি। বাচ্চা হলেও বাসবো, না হলেও বাসবো। আমি যদি 1 বছর আগে জানতাম ফারিয়া এই সামান্য কারণে আমাকে ছেড়ে গেছে, তাহলে তখনই খুঁজে বের করে বিয়ে করে ফেলতাম। 1 বছর আমাকে তিলে তিলে মরতে হতো না। যদি এটা কোনো মোহ বা আবেগ হতো, তাহলে আমি ওকে 1 বছর আগেই ভুলে যেতে পারতাম। আমার নিজের জীবন সম্পর্কে বোঝার যথেষ্ট জ্ঞান আছে। আমি এখন ছোট নই, নিজের ভালো খারাপ সব বোঝে। তোমরা যদি বলো আমি তোমাদের সবকিছু ছেড়ে চলে যাব, আর কখনো তোমাদের সামনে দাঁড়াবো না, সম্পত্তির দাবিও করব না। আমি ফারিয়াকে নিয়ে থাকতে চাই, কারণ আমি ওকে ভালোবাসি। ফুপি, তুমি তো আমাকে আগে বলনি ফারহান কাউকে ভালোবাসে বা বিয়ে করেছে। আমাকে বললে তো আমি আর আগ্রহ করতাম না। আর ফুপি, ফারহান যাকে নিয়ে সুখী হতে চাই হোক না। আর সত্যি তো, বাচ্চা কাচ্চা এসব আল্লাহর দান। আল্লাহ চাইলে কি না করতে পারে বলো? মিসেস নিহার এতক্ষণ পর মুখ খুললেন। ফারহান, আমি সত্যিই দুঃখিত। আমি সব সময় ভেবে গেছি সমাজের মানুষ কি বলবে, প্রতিবেশীরা কি বলবে। আমার তোমার দিকটা ভাবার দরকার ছিল। তোমার খুশিতে আমার খুশি হওয়ার দরকার ছিল। সত্যি তো, বাচ্চা হলেই তো সব সম্পর্ক ঠিক থাকে না। একটা সম্পর্ক তো ভালোবাসার বন্ধনের উপর নির্ভর করে। আমি ফারিহার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। ফারহান তার মাকে জড়িয়ে ধরে মিসেস নিহারও পরম আদরে ছেলেকে বুকে জড়িয়ে নেয় আর বলেন, আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, কত কিছু বোঝে। বলেই কপালে চুমো দেয়। ফারহানের এমন কথায় দীপ্তি সোফায় বসে বসে কান্না করছে। ফারহান এটা দেখে হাঁটু গেড়ে দীপ্তির সামনে বসে বলে, লক্ষ্মী বোন, কান্না করিস না। আমি এভাবে কষ্ট দিতে চাইনি, ক্ষমা করে দে তোর ভাইকে। ক্ষমা করতে পারি একটা শর্তে। আমি সব শর্ত মানতে রাজি আছি, বলুন মহারানী। তাহলে তোমাকে আবার বিয়ে করতে হবে ভাবিকে। দীপ্তির এমন কথা শুনে ফারহান হো হো করে হেসে দেয়।
আর বলে, তোর শর্তে আমি রাজি। তাহলে আমরা আজকে বাসায় যাই, শপিং করতে হবে, কত কাজ আছে। উফ, আমার অনেক কাজ। না, আজকে বাসায় যেতে হবে না, এখানেই থাকতো না। না বাবা, সুহা পরে আবার আসবে, এখন অনেক কাজ। সবাইকে ইনভাইট করতে হবে, তোর বিয়ের কার্ড ছাপাতে হবে, ফারিয়ার বাবা মায়ের সাথে কথাও বলতে হবে। আমরা বরং আজ যাই। মিসেস স্নেহার, দীপ্তি আর সুহা চলে গেল। এতক্ষণ উপর থেকে দাঁড়িয়ে সব দেখল ফারিয়া। নিজের প্রতি এমন ভালোবাসা দেখে খুব অবাক হয়। ফারিয়া নিজে কখনোই ভাবেনি ফারহান তাকে এতটা ভালোবাসে। খুব আফসোস হচ্ছে ফারহানকে এভাবে কষ্ট দেওয়াতে, কিন্তু তা ফারহানকে কিছুতেই বুঝতে দেবে না ফারিয়া। ফারহানের মা চলে যাওয়ার পর ফারিয়া রুমে এসে শুয়ে থাকে। ফারহান কফিলের কাছে কল দিয়ে বলে আজকে অফিস যাবে না, সে যাতে সব দেখে রাখে। ফারহান অনেকক্ষণ পর রুমে আসে, এসে দেখে ফারিয়া শুয়ে আছে। ফারহান ফারিয়ার পাশে গিয়ে হাত ধরে বলে, কালকে রাতের জন্য আমি দুঃখিত জান। ফারিয়া কিছু না বলে হাতটা ছাড়িয়ে নিল। দুপুরে ফারিহা ফ্রেশ হয়ে এসে দেখে ফারহান খাবার নিয়ে বসে আছে। বসো, আমি খাইয়ে দিচ্ছি। ফারিয়া কিছু না বলে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ফারহান বলে ওঠে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, সে খবর থেকেও রাখে না। এখন যদি খাবার খেতে না আসো, আমি এখনো খাবো না, আমি এখনো খাবো না। আমি মরে গেলেও তো কারো কোনো সমস্যা হবে না এখন। ফারহানের কথা শুনে ফারিয়ার রুমে ঢুকিয়ে ফারহানের কোলে বসে পড়ে। আর এটা দেখে ফারহান মুচকি হেসে ফারিয়াকে খাইয়ে দিতে শুরু করে। 2 লোকমা খাওয়ার পর ফারিয়া আর খাচ্ছে না দেখে ফারহান বলে, হা করো। ফারিয়া কিচ্ছু বলছে না, খাচ্ছেও না। ফারহান কিছু একটা ভেবে খাবার তার মুখে নেয়, তারপর আবার ফারিয়া খেতে শুরু করে। দুজনে খেয়ে নেয়। ফারিয়াকে ওষুধ খাইয়ে দেয় ফারহান। ফারিয়া শুয়ে থাকে। ফারহান এসে ফারিয়াকে বুকে নিয়ে শুয়ে থাকে। কেউ কোনো কথা বলে না। শরীর দুর্বল থাকায় ফারিয়া কখন ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। ফারিয়া ঘুমানোর পর ফারহান ফারিয়াকে দেখে আস্তে করে উঠে চলে যায়। সন্ধ্যায় ফারিয়ার ঘুম ভাঙে। ফারিয়া উঠে ফ্রেশ হয়ে নেয়। এখন শরীর মোটামুটি সুস্থ লাগছে তার। অন্যদিকে ফারহানকে রুমে না দেখে ভাবলো হয়তো অফিসের কাজ করছে, কিন্তু অনেকক্ষণ পরও যখন ফারহানকে দেখতে পেল না, ফারিয়ার মনের ভেতর অস্থিরতা শুরু হয়ে যায়। রহিমা খালার কাছে বারবার গিয়েও জিজ্ঞেস করতে পারছে না ফারহান কোথায়, বারবার ফিরে যাচ্ছে। রহিমা খালা ফারিয়ার এমন আচরণ দেখে মুচকি মুচকি হাসছে। তা দেখে ফারিয়ার রুমে গিয়ে বসে আছে মন খারাপ করে। অনেকক্ষণ পর ফারিয়ার ফোনে মেসেজের শব্দ এলো। ফোন হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে একটা মেসেজে লেখা, বউ একটু ছাদে আসবে, অপেক্ষায় আছি। মেসেজ দেখে ফারিয়ার বুঝতে বাকি রইল না এটা ফারহান। আরেকটা মেসেজ আসে, বিছানায় একটা গিফট বক্স রাখা আছে, তাতে একটা শাড়ি আছে, ওটা পরে এসো প্লিজ প্লিজ বউ। ফারিয়া মুচকি হেসে ফোন রেখে শাড়ি পরে নেয়। চোখে গাঢ় করে কাজল দেয় আর চুলগুলো ছিঁড়ে দেয়। কপালে ছোট্ট একটা কালো টিপ দিয়ে ছাদে চলে যায়। ফারিয়া ছাদে গিয়ে দেখে পুরো ছাদে মোমবাতি দিয়ে সাজানো আর গোলাপ ফুলের পাপড়ি ছিটানো। এক পাশে দোলনা, সেটা পুরোটাই ফুলে ঢাকা, তার উপর অনেকগুলো বেলুন, তাতে লেখা সরি। দোলনার সামনে একটা লাভ ফুলের পাপড়ির ভেতরে লেখা সরি বউ। আর ফারহান এক পাশে দাঁড়িয়ে আছে। ফারিয়া এত কিছু দেখে অবাক হয়ে যায়। তখন ফারহান বলে ওঠে, কি হলো বউ, তোমার পছন্দ হয়নি? দাঁড়িয়ে আছো কেন, এসো। ফারহানের কথাই ফারিয়া তার সামনে গেল। ফারহান ফারিয়াকে দোলনায় বসিয়ে দিয়ে গিটার বাজিয়ে গান গাইতে শুরু করলো। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে। আমার মন তোমার মনের পাড়ায় বোকা শোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য,
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়ে যাচ্ছে ক্রমশ। গান শেষ করে ফারহান ফারিয়ার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে কান ধরে বলে, বউ, আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না, প্রমিস। আমাকে ক্ষমা করো প্লিজ। বাবুই ক্ষমা না করলে কি তোমার কথা মতো তোমার দেওয়া শাড়ি পরে এসেছি নাকি? বলেই ফারহানকে তুলে জড়িয়ে ধরে। আর ফারহান ফারিয়ার কানের কাছে গিয়ে বলে, বউ, তোমায় খুব সুন্দর লাগছে, প্রেমে পড়ে গেছে। যা দুষ্ট, কালকে যদি মরে যেতাম। শোনো বউ, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি তো আমাকে কিছু বলোনি, আমাকে কিছু না জেনে চলে গেছো, তাই খুব বেশি রাগ হয়েছে। আর কখনো এমন হবে না। সত্যিই তো। সত্যি সত্যি সত্যি। চলে যাওয়া যাক। আহ, পা ধরে বলে ওঠে, কি হলো বউ? আমি হাঁটতে পারছি না, আমাকে কোলে তুলে নাও। ও তাই বুঝে। বলেই কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। ফারিয়াকে খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিল। ফারহান নিজেও খেয়ে নিল। দুদিন পর ফারিয়া পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেল। মিসেস নেহার ফারিয়ার পরিবারের সাথে কথা বলে আবার নতুন করে ফারহান আর ফারিয়ার ধুমধাম করে বিয়ে দিল। সবাই খুব খুশি। ফারিয়াকে দীপ্তি, তিশা, সুহা বাসর ঘরে বসিয়ে রেখেছে। পুরো বিছানায় ফুলে ভরা, আর রুমের ভেতর মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। ফারহান রুমে আসলো, অমনি দীপ্তি, তিশা, সুহা একসাথে বলে ওঠে, এই কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছে মানে? আমার রুমে যাচ্ছে। আমাদের টাকা দিয়ে দেন, আমরা চলে যাই। না হয় আজকে সারা রাত বউকে ছাড়াই কাটান। তোদের কেন টাকা দিব? আমার বউয়ের কাছে আমি যাব, টাকা দিতে হবে কেন? আমরা এত কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি, টাকা দিন, না হলে ভেতরে যাওয়া বন্ধ। সবাই দরজার সামনে দাঁড়িয়ে। ছি ভাইয়া, তুমি আজকের দিনে ভাবিকে ছাড়া কাটাবে নাকি? আমাদের ঘুম পেয়েছে, টাকা দাও, চলে যাচ্ছি। ফারহান কোনো উপায় না পেয়ে ওদের 10,000 টাকা দিল, আর টাকা নিয়ে ওরা চলে গেল। ফারহান রুমে এসে দেখে ফারিয়া বিছানায় বসে আছে। ফারহান ফারিয়ার কাছে গিয়ে বসলো। আরো আগে আসতে পারলে না? ওরা আমাকে এখানে এত ভারী ল্যাঙ্গার পরিয়ে বসে রেখেছে। উফ, মরেই যাচ্ছি। আমার বউটার খুব কষ্ট হচ্ছে বলছে। আচ্ছা, তুমি চেঞ্জ করে আসো, যাও। আর শোনো, এসব আটা ময়দা ধুয়ে ফ্রেশে আসো, ভূতের মতো লাগছে। ওকে বাবুই। বলিয়ে চলে গেল। ফারিয়া লেহেঙ্গা রেখে একটা শাড়ি পরে ফ্রেশ হয়ে বের হলো। চুল মুছতে মুছতে ফারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো। আর ফারহান পেছন থেকে জড়িয়ে ধরে ফারিয়ার ভেজা চুলের স্মেল নিচ্ছে। কি করছো? ছাড়ো। কি মনে হয় তুমি বললে ছেড়ে দিব? বলেই ফারহান ফারিয়ার গালে ঘাড়ে নাক ঘষতে লাগলো, আর শাড়ির নিচে উন্মুক্ত পেটে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। ফারিয়া যেন বরফের মতো হিম হয়ে গেছে। সারা শরীরে শিহরণ অনুভব হচ্ছে তার। অন্যরকম ভালো লাগা কাজ করছে তার ভেতরে। ফারহানের গরম নিঃশ্বাস ফারিয়ার ঘাড়ে পড়তেই বারবার কেঁপে উঠছে ফারিয়া। ফারহান ফারিয়া নিজের দিকে ফিরিয়ে ফারিয়ার ঠোঁট জোড়া দখল করে নিল। ফারিয়া আজকে কোনো বাধা দিচ্ছে না, পরম আবেশে সেও ফারহানের চুলে হাত দিয়ে খামচে ধরে চুমু খাচ্ছে। ফারিয়া চায় ফারহান তাকে খুব ভালোবাসুক, তাদের মাঝে আর কোনো দূরত্ব না থাকুক। ফারহান ফারিয়াকে কোলে তুলে নিল, আর দুজনে ডুব দিল নিজেদের ভালোবাসায়। তাদের জন্য অপেক্ষা করছে সুন্দর একটা ভবিষ্যৎ, মিষ্টি একটা সকাল। অনেক কষ্টে পূর্ণতা পেল তাদের ভালোবাসা। ভালো থাকুক ফারহান ফারিয়া, বেঁচে থাকুক তাদের ভালোবাসা। সবাই দোয়া করবেন যাতে ফারিয়ার একটা টুইন বেবি হয়।